ঘন্টার মতো সময় নিয়ে নিজেকে ভালো মতো ধুয়ে গোসল শেষ করে ওয়াশরুমে রাখা বাথটবটা পরে বের হলাম। বের হতেই দেখি অসভ্যটা খাবার সেন্টার টেবিলে রাখছে। আমাকে দেখি একটা ডেভিল হাসি দিয়ে বলল, আমার বিরুদ্ধে তো সব প্রমাণ নিজ হাতে সাবান দিয়ে কষে কষে ধুয়ে এলি, এখন পুলিশে কেস ফাইল করবে কিভাবে? তুর্যর কথায় আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছি। বলে কি, নিজেই নিজেকে পুলিশে দেওয়ার কথা বলছে? কিন্তু কথাটা তো ঠিকই বলেছে। বোকার মতো সব প্রমাণ শেষ করে এলাম, এখন নিজেই নিজের কপাল চাপড়াচ্ছি। কি চিন্তা করছো তো? এখন এত ভেবে লাভ নেই, এখানে এসে বসো। বলেই আমার হাত ধরে টান দিয়ে সোফায় বসিয়ে দিল তুর্য। বাথরুমটা খোলো। তুর্যর কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। কি হলো, শুনতে পাচ্ছ না? বাথরুমটা খোলো, কামড়ের জায়গাগুলোতে মলম লাগাতে হবে। না, আমি বাথরুম খুলবো না। কেন? আপনার সামনে আমি কিভাবে খুলবো? নিচে কিছুই পড়িনি। হয়তো ভুলে গেছো, কিছুক্ষণ আগে তোমার সবটাই দেখে ফেলেছি। তুর্যর কথা শুনে মনে হচ্ছে আমি আকাশ থেকে পড়ছি। এই মানুষটা কি আদৌ মানসিকভাবে সুস্থ আছে নাকি পুরোটাই তার ছিঁড়া? কিছুক্ষণ আগে আমাকে এতটা টর্চার করে এখন আবার নিজেই মলম লাগাতে চাইছে। নিজে নিজেই বিড়বিড় করছিলাম, তখনই টান দিয়ে আমাকে নিচের দিকে ঘুরিয়ে বাথরুমটা খুলে কাঁধ থেকে নামিয়ে দিল তুর্য। আমি এখনো হা হয়ে আছি, আর তুর্য আমার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এতক্ষণে ভালো করে খেয়াল করলাম লোকটাকে। মাত্রাতিরিক্ত ফর্সা লোকটা। ছেলেদের এত ফর্সা হতে নেই। বড় চুলগুলো বারবার চোখের উপর এসে পড়ছে। ঠোঁট দুটো একদম গোলাপি রঙের। সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে বানিয়েছেন ওনাকে, এজন্যই হাজার হাজার মেয়ের ক্রাশ। এমন হা করে কি দেখছো? খেয়ে ফেলবে নাকি? তুর্যর কথা শুনে আবারও আমার চোখ বড় হয়ে গেল। খানিকটা লজ্জাও পেলাম বটে। কিছু না বলে মুখটা বন্ধ করে মাথা নিচু করে নিলাম। গোসল করে বের হওয়াতে ভেজা চুলের পানি আমার শরীরে পড়ছে। ওষুধ লাগাতে লাগাতে তুর্যর হাত থেমে গেল। তার দিকে তাকাতেই দেখলাম এক দৃষ্টিতে আমার বুকের ঠিক মাঝখানের তিলটার দিকে তাকিয়ে আছে। তুর্যর চোখে এক অদ্ভুত নেশা লেগে আছে। এই একদিনেই তার দৃষ্টি আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো মনে পড়ছে। কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। আমার জীবনটা নিমেষেই শেষ হয়ে গেল। একটা মেয়ের অহংকার, তার সতীত্ব, সেটাই আমি হারিয়ে ফেললাম। দুঃখ বিলাস করছিলাম, তখনই আচমকা তুর্য আমাকে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে নিয়ে নিল। আচমকা এমনটা হওয়াতে কিছুই বুঝতে পারলাম না। যতক্ষণে বুঝলাম অনেক দেরি হয়ে গেছে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি। দুহাত দিয়ে তুর্যর বুকে কিল ঘুষি যা পাচ্ছি দিচ্ছি, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। তুর্য আরো শক্ত করে ধরলো আমাকে। এখন আমি আর নড়তেই পারছি না। অসহায় হয়ে চোখে পানি ছেড়ে দিলাম। তুর্য মনের সুখে আমার ঠোঁট দুটোর স্বাদ নিচ্ছে, কিন্তু এইবার তুর্যর কাছে আসাটা হিংস্র মনে হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে উনি ভালোবেসে অনেক আদর করে কিস করছে, কিন্তু আমার এগুলো কাটা খায় নুনের ছিটার মতো। কিছুক্ষণ এইভাবেই থাকার পর তুর্য আমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হাতের বাঁধন আলগা হতেই আমি তুর্যকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। এই লোকটার স্পর্শ আর সহ্য করতে পারছিলাম না আমি। ওনার প্রতিটা স্পর্শ আমাকে আবারও সেই অমানবিক অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছে। তুর্য আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। এই চাহনিতে না জানি কত কষ্ট লুকিয়ে আছে। তুর্যর চোখের দিকে তাকিয়ে থাকা আর সম্ভব হলো না। কেন জানি না বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। তুর্য নিজের চোখ নামিয়ে নিল। খাবার মাখিয়ে আমার মুখের সামনে ধরল তুর্য। মুখ খোলো, খাবার খেয়ে পেন কিলার খেতে হবে। তুর্যর কথায় আবারও অবাক না হয়ে পারলাম না। উনি কেমন মানুষ এই ধারণাটাই হচ্ছে না আমার। এত কেয়ার করছে আমার যে বিশ্বাসই হচ্ছে না। কিছুক্ষণ আগে এই লোকটাই আমাকে তুলে এনে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এক কথায় যাকে বলে ধর্ষণ করেছে। আমি মুখ না খোলাতে তুর্য জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল। সরি জোর করে খাবার ঢোকানোর জন্য, কিন্তু তোমাকে পেন কিলারটা খাওয়ানোর প্রয়োজন, না হলে শরীরে ব্যথা করবে। শরীরের ব্যথাটাই বুঝি চোখে পড়ল না। আমার জীবনে যে ঝড় নিয়ে এলেন সেটা। তুর্য আহমেদ চৌধুরীর সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে, নিজে থেকে ধরা দেয়। আর সেই তুর্য আহমেদ চৌধুরী নিজে তোমাকে আপন করে নিয়েছে।
তোমার তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। আপনি যেমন আপনার কাছে ধরাও দেয় তেমন মেয়েরাই, কিন্তু আমি ওসব মেয়েদের মতো নই। আমি কেমন? মানে? এই যে বললে আমি যেমন তেমন মেয়েরাই আমার কাছে আসে, তো আমি কেমন একটু বলো। আপনি একটা চরিত্রহীন লোক। আপনি একটা মেয়েকে জোরপূর্বক তুলে এনে আর কথা বের হলো না মুখ দিয়ে। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় এসে আটকে গেছে। আমি চরিত্রহীন, আর তুমি? তুমি কি দোয়া তুলসী পাতা? তোমার আসল রূপটা আর কেউ না জানলে আমি জানি। আর তোমার কি মনে হয় আমি তোমাকে দর্শন করেছি? তুমি তো সবকিছু জেনেও কিছুই জানো না। আমার প্রতিটি স্পর্শ বৈধ ছিল। তোমাকে অবৈধভাবে আমি স্পর্শ করবো ভাবলে কি করে? তুর্য এই কথার প্রেক্ষিতে কি উত্তর দেওয়া আমার জানা নেই। তুর্য আমার সম্পর্কে এত বাজে মন্তব্য করছেন, কিন্তু উনি তো আমাকে চেনেন না, তাহলে কেন এসব কথা বললেন? তুর্য আমাকে পেইন কিলার খাইয়ে দিলেন। সোফায় মাথা নিচু করে বসে আছি। তুর্য আলমারি থেকে টি শার্ট বের করছেন। এতক্ষণ শুধু একটা ছাই রঙের ট্রাউজার পরেছিলেন। তুর্যর জিম করা বডি, তার উপর ফর্সা শরীর, যে কোনো মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট। কিন্তু এত সৌন্দর্য দিয়ে কি হবে যেখানে চরিত্রেরই ঠিক নেই? একটা মেয়ের এত বড় সম্মান হানি করার আগে একবারও চিন্তা করলো না। তোমার এখন বাসায় যেতে হবে নাকি আমার মোহে পড়ে গেছো? কিভাবে যাব? শাড়ি ব্লাউজ তো আপনি ছিঁড়ে ফেলেছেন। বাথরোব পরে বাসায় কিভাবে যাব? বাথরবটা পরে যেতে হবে না, এই শাড়িটা পরে নাও। যা যা লাগবে সবই এখানে আছে। আপনি বাইরে যান। কেন? বারে আপনার সামনে শাড়ি পরবো নাকি আমি? তোমার আর কিছু বাকি নেই যা আমি দেখিনি, তাই আমার সামনে তোমার লজ্জা না পেলেও চলবে। গা জ্বালানোর কথা বন্ধ করবেন আপনি। লজ্জা নাই আপনার, তাই না? গেট রেডি ফার্স্ট। অর্ডার দিয়েই তুর্য রুম থেকে বেরিয়ে গেল। শাড়িটা হাতে নিয়ে রুমটা একটু পর্যবেক্ষণ করলাম। বেশ বড় একটা রুম। আসবাবপত্রগুলো অনেক দামি আর ক্লাসি। দেখেই মনে হচ্ছে খুব শখ করে সাজিয়েছে রুমটা। খাটের পাশের টেবিলে তুর্যের একটা ছবি ফ্রেমে রাখা। তার মানে বাড়িটাই শয়তান লোকটার। বেলা গড়িয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে জলদি। তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়িটা পরে নিচে নেমে গেলাম। নিচে নামতেই আমি আরও আশ্চর্য হলাম। এই বাড়িতে আমি আর তুর্য ছাড়া আরো অনেকেই ছিল। দেখে মনে হচ্ছে এরা সবাই সার্ভেন্ট, কিন্তু এতগুলো মানুষ এখানে ছিল, তাহলে একটা মানুষ আমাকে বাঁচালো না কেন? সবগুলো মানুষ আমার সাথে এত বড় অন্যায় হতে দিল, কেউ একজনও বাধা দিল না? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই তুর্য আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইটস টাইম টু গো বেবি। একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না। তো কি নামে ডাকবো? আমার নাম হীর। 1 মিনিট, আপনি আমাকে ডাকবেনই বা কেন? কেন আমি তোমাকে ডাকবো না কেন? আপনার আমার সাথে যা প্রয়োজন ছিল সব তো শেষ। আমার সর্বস্ব তো লুটে নিয়েছেনই, এখন আমাকে ডাকার কি দরকার? তুর্য কিছু বলল না, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। তুর্য আহমেদ চৌধুরী ওরফে রকস্টার তুর্য, বাংলাদেশের সিঙ্গিং সেন্সেশন উইথ আইকন। অল্প কয়েক বছরে নিজের গান গাওয়ার প্রতিভা দিয়ে জয় করে নিয়েছে সকলের মন। এমন না যে আমরা একে অপরকে চিনি, তবে ওনাকে চেনে না এমন খুব কম মানুষই আছে। মনে মনে সেই দিনটাকে ঘৃণা ভরে স্মরণ করছি, যেদিন এই তুর্যর সাথে প্রথম দেখা হয়েছিল। প্রায় 15 দিন আগে মামাতো বোন রাহির সাথে একটা কনসার্টে গিয়ে এই মানুষরূপী পশুটার সাথে দেখা হয়েছিল। প্রথম দেখায় একবারের জন্য বুঝতে পারিনি লোকটা এতটা নীচ। বাইরের দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হয়তো তুর্য কয়েকবার আমার দিকে ফিরে তাকিয়েছিল, কিন্তু আমার এই পশুর মুখটা দেখার আর ইচ্ছা নাই। আমার বাড়ির ঠিক সামনে এসে গাড়িটা থামলো। তার মানে সব কিছু প্রি প্ল্যান্ড ছিল। আমার সব তথ্য আগে থেকেই নিয়ে নিয়েছে। গাড়ির দরজাটা খুলে এক ছুটে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। হয়তো পেছন থেকে 2-1 বার ডেকেও ছিল, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাড়িতে ঢুকতেই রাহি আটকে ধরলো। এত দেরি কেন? আর এটা কার শাড়ি? কি উত্তর দেব? মাথায় কিচ্ছু আসছে না। কোনো রকম অসুস্থতার বাহানা বানিয়ে ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। এখন যেন আমার কষ্ট আর বাদ মানছে না। মরে যেতে ইচ্ছে করছে, নিজেকে অপবিত্র মনে হচ্ছে। গায়ের শাড়িটা টেনে খুলে আগুনে লাগিয়ে দিলাম। কেন এই কাজটা করলাম জানি না, কিন্তু মনে হচ্ছে শাড়িটার জায়গায়
তুর্যকে জ্বালাতে পারলে অনেক শান্তি পেতাম। ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে বসে কাঁদছি আমি। আজকে আম্মু আব্বুর কথা ভীষণ মনে পড়ছে। আজ আম্মু বেঁচে থাকলে আমার মনের কষ্টটা একটু হলেও বুঝতো, সবটা তার সাথে শেয়ার করতে পারতাম। মামা মামি রাহি রায়ান সবাই অনেক ভালো, কিন্তু মা তো মাই হয়। রায়ানের কথা মনে পড়তেই আরও জোরে কান্না পাচ্ছে। কি থেকে কি হয়ে গেল? মানুষটা আমাকে কত ভালোবাসে আর আমি কি না। ছি, নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। যদি রায়ান সবটা জানতে পারে তখন কি হবে? রায়ান কি আর আমাকে মেনে নিবে? হ্যাঁ, মেনে নেবে। রায়ান আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এটা তো রায়ানকে ঠকানো হবে। আমি কিভাবে রায়ানকে ঠকাবো আর ভাবতে পারছি না। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। জানি না কত সময় ধরে এভাবে কাঁদছি আর ভিজছি। আরও কিছুক্ষণ ভিজার খুব ইচ্ছে হচ্ছে। হয়তো আমার কলঙ্ক ধুয়ে যাবে এই পানির সাথে। দরজায় বারবার নক পড়ছে। মামি আর রাহি ডাকছে। না, আর কিছুক্ষণ এভাবে থাকা যাবে না, ওরা সন্দেহ করবে। ঝটপট জামাটা পাল্টে বেরিয়ে পড়লাম। কোনো রকম একটু খেয়েই দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তোর্য, হাতে গিটার আর গলায় করুণ সুর। গানটা গাইতে গাইতেই দু চোখ ভিজে গেছে তোর্যের। আকাশের দিকে তাকিয়ে আছে আপন মনে। পুরো আকাশটা মেঘলা। পূর্ণিমা তিথি হওয়ার পরেও আজ আকাশের কোনো আনন্দ নেই। যেন আকাশও আজ তোর্যের সাথে কাঁদতে চায়, ওর কষ্ট কমাতে চায়। প্রিয়জনকে হারানো কষ্ট তবুও বুকে নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু প্রিয়জনের ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াও অনেক সুখের। কেন হির, কেন কেন দাও আমাকে এতটা কষ্ট? আর কত কষ্ট সহ্য করবো আমি বলো? আর কত যন্ত্রণা দিতে চাও? প্রতিটা মুহূর্ত তুমি আমার সামনে, কিন্তু তোমাকে ছোঁয়ার অধিকার নেই। আমার কলেজে তুমি, তবুও তোমায় ভালোবাসার অধিকার নেই। তুমি চাইলে সারা জীবন তোমার অপেক্ষা করতে পারি, কিন্তু তোমাকে আজকে তুমি আমাকে চরিত্রহীন বলছো, মানুষরূপী পশু, আরও না জানি কত কি। তুমি আমাকে যত পারো ভুল বোঝো, তবু আমি কিছুই বলবো না। আচ্ছা হির, একটা বারো কি আমার কথা মনে পড়ে না? একটা বারো কি আমার কাছে আসার জন্য তোমার মন ছুটে যায় না? বলো না হির, প্লিজ বলো। কথাগুলো বলতে বলতেই আমি কান্নায় ভেঙে পড়লাম। তখনই বৃষ্টি শুরু, ঝুমঝুম বৃষ্টি। হয়তো আমার কষ্টগুলো আকাশ সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। প্রচণ্ড মাথা ব্যথা করছে, শরীরটাও বেশ গরম, চোখে ঝাপসা লাগছে। সব কিছু বেশ ভালো রকমেরই জ্বর এসেছে মনে হচ্ছে। ড্রয়ার থেকে একটা জ্বরের ওষুধ খেয়ে খাটে বসে আছি। দিনে যা কিছু ঘটেছে সবটা মাথায় ঘুরছে। সব কিছু পুনরায় একবার চিন্তা করতে গেলে একটা কথা আটকে যায় মাথায়। তুর্য তখন বলেছিল তার প্রতিটি স্পর্শ বৈধ। এই কথাটার কি মানে ছিল? আমার শরীরে তার স্পর্শ বৈধ কিভাবে হবে? রায়ানকেও আজ পর্যন্ত নিজেকে স্পর্শ করতে দেইনি। আর এই লোক, ছি, এই লোকের কথা আমি কেন ভাবছি? যার চরিত্র খারাপ, তার মুখের কথার কি সত্যতা আছে? দরজায় কড়া নড়ছে। নিশ্চিত রায়ান দেখতে এসেছে আমাকে, কিন্তু আমি এই মুখ কিভাবে দেখাবো রায়ানকে? আমার যে তার সামনে যাওয়ার সাহস নেই। কি বলবো আমি তাকে? হির, দরজাটা খুলে দে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রাহি বলল তোর শরীর খুব খারাপ, আমি দেখবো তোর কি হলো। রায়ান ভাই, তুমি যাও তো এখান থেকে, আমাকে ঘুমাতে দাও। এমন করছিস কেন? খোল না প্লিজ, একবার তোকে দেখেই চলে যাব। এত দেখার কি আছে? যাও তো, ঘুমাও। খুলবি না? না। এই তো আর 2 দিন, তারপর দরজা কিভাবে লাগিয়ে রাখিস আমিও দেখব, আর তোর ঘুমের 12টা বাজিয়ে দেব। রায়ানের কথায় যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি ভুলেই গিয়েছিলাম 2 দিন পর আমার আর রায়ানের বিয়ে। এখন আমি কি করব? আমি পারবো না রায়ানকে ঠকাতে। আমি এখন অপবিত্র হয়ে গেছি। আমি পারবো না রায়ানকে বিয়ে করতে। খুব কান্না পাচ্ছে, কিন্তু জ্বরের মাত্রা অনেক বেড়ে গেছে। তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভেজার পর রুমে চলে এলো তুচ্ছ। রুমের লাইট অন করে রুমের দেওয়াল ভর্তি লাগানো হীরের ছবিগুলোর দিকে তাকিয়ে আছে তুচ্ছ। তুমি আমাকে ভুল বোঝো না হির, আমি কখনো তোমার কোনো ক্ষতি চাইনি, কিন্তু আজ আমি সত্যিই নিরুপায় ছিলাম। আমি বেঁচে থাকতে কি করে তোমাকে অন্য কারো হতে দিতাম বলো? তুমি যে আমার নিঃশ্বাসে আটকে আছো। তোমাকে হারালে আমি নিঃশ্বাস নিতে পারবো না। জানি না তোমাকে কিভাবে বোঝাবো, কিন্তু ওয়াদা করছি তোমার প্রতি করা সব অন্যায়ের প্রতিশোধ নেব। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি,
তার পেছনে সব কারণ তোমাকে বোঝাবো। তুমি শাস্তি দিলে মাথা পেতে নেব, কিন্তু তোমাকে হারাতে পারবো না। আমার স্পর্শে আজ তোমার ঘৃণা হচ্ছে না হির। জানো হির, খুব কষ্ট হচ্ছে। বুকের বাঁ পাশটা পুরো ছাই হয়ে যাচ্ছে। আমি তোমার কোনো সর্বনাশ করিনি হির। কথাগুলো বলতে বলতে তুর্য জ্ঞান হারিয়ে ফেলে। সকালে ঘুম থেকে উঠতেই দেখি প্রচণ্ড মাথা ব্যথা করছে। জ্বরের কারণেই এমনটা হয়েছে বুঝতে পারছি। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই জানতে পারলাম বিয়েটা পিছিয়ে দিয়েছে, কারণ রায়ান ভাইয়ের জরুরি ভিত্তিতে ঢাকার বাইরে যেতে হয়েছে অফিসের কাজে। বিয়ের তারিখ পেছানোর কথাটা শুনে কেন জানি না ভালোই লাগছিল। যাক, অন্তত আরও কিছুদিন সময় পেলাম বিয়েটা কিভাবে ভাঙবো সেটা ভাবার। তুর্যকে সকালে ওর ম্যানেজার হসপিটালে নিয়ে যায়। 3 দিন তুর্য হাসপাতালে ভর্তি থেকে বাসায় এসেই কাউকে ফোন করলো। হির কোথায়, কেমন আছে এখন? আমি নিরুপায় ছিলাম। জানি আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু হিরকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। আমি দেখছি ব্যাপারটা। আজ 7 দিন হয়ে যায় কলেজে যাই না, কিন্তু আজ কিছুতেই বাড়িতে থাকতে পারলাম না। মামি আর রাহির চাপে জোর করে কলেজে পাঠিয়ে দিল। অন্য মনস্ক হয়ে ক্লাসরুমের বারান্দা দিয়ে হাঁটছিলাম, তখনই কেউ আমার বাম হাতে হ্যাচকা টান দিয়ে একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমি পড়ে যেতে নিলে আমাকে বুকে জড়িয়ে নিল সামনে থাকা লোকটা। লোকটা আমাকে এতটা শক্ত করে ধরে রেখেছে যে আমার নাক বন্ধ হয়ে রয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো উপায় না পেয়ে শরীরের যত শক্তি ছিল সব দিয়ে ধাক্কা দিয়ে সামনে থাকা লোকটাকে সরিয়ে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিলাম। সামনের লোকটাকে দেখে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। তুর্য আমার সামনে দাঁড়িয়ে আছে অগ্নিচক্ষু নিয়ে, যেন এক্ষুনি চোখ থেকে আগুন বের হবে আর আমি চলে যাব। আমাকে ক্লাসরুমের দেওয়ালে ঠেস দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তুর্য। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, তাকাতে পারছি না ওই চোখের দিকে। মাথা নিচু করে ভয়ে কাঁপছি। কালো একটি হুডি পরে আছে তুর্য, হয়তো নিজের পরিচয় গোপন করতে এমনভাবে এসেছেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সামনে আসা চুলগুলো পেছন দিকে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এতদিন ভার্সিটি আসোনি কেন? তুর্যর এই অদ্ভুত প্রশ্নে কপাল কুঁচকে তাকিয়ে আছি তার দিকে। কি হলো বলো, জ্বর হয়েছিল? বাসায় কি আবারও ঝর্ণার পানিতে বসেছিল বুঝি? তুর্যর এমন প্রশ্নগুলো বারবার অবাক করছে আমাকে। সে কিভাবে জানলো আমি ভিজেছিলাম আর জ্বর হয়েছিল? চুপ করেই থাকবে? আচ্ছা থাকো চুপ করে, আমি যে কাজে এসেছি সেটা করে নিই। এখনো কপাল কুঁচকে আগের ভঙ্গিতেই তাকিয়ে আছি আর বোঝার চেষ্টা করছি সে কি বলতে চাইছে। সো কথা হলো, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেটা এক্ষুনি। তুমি আমার সাথে এক্ষুনি কাজে অফিসে যাবে। তুর্যর কথা শুনে মাথা হ্যাং হয়ে আছে, ঠিক কিভাবে রিয়্যাক্ট করব বুঝতে পারছি না। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে হয়তো সে কিছু বুঝেছে, যার জন্য আমার হাত ধরে টানতে লাগলো। এবার যেন আমি হুঁশ ফিরে পেলাম। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়েন বলছি। আর আমি যদি মরেও যাই তবুও আপনাকে বিয়ে করব না। আপনি আমার অপরাধী। আমার জীবনটা আপনার জন্য নষ্ট হয়েছে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার মতো একটা ধর্ষককে বিয়ে করব? কথাগুলো বলতেই তুর্য আমার গাল চেপে ধরলো আর দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তুমি আমাকেই বিয়ে করবে। আমি তোমার কিছু অনুমতি চাইনি, আমি তোমাকে আমার সিদ্ধান্ত শুনিয়েছি। সিদ্ধান্ত শুনিয়েছেন মানে কি? জীবনটা আমার, সেটা কি আপনি ভুলে যাচ্ছেন? ভুলে যাবেন না, এটা আমার জীবন। আমি কাকে বিয়ে করব নাকি করব না এটা আমার সিদ্ধান্ত হবে। আর আমি আমার জীবন থাকতে কখনোই আপনাকে বিয়ে করব না। লক্ষ্মীর বিয়ে তো আমি তোমাকে করবই, অ্যাট এনি কস্ট। এতক্ষণ ভালোই ভালো বলেছিলাম শোনোনি, তাই এখন নিজের আসল রূপে ফিরে আসতে হচ্ছে। কি বলতে চাইছেন? তুমি যদি আজকে এবং এই মুহূর্তে আমাকে বিয়ে না করছো, তাহলে একটা ভিডিও ক্লিপ ভাইরাল করতে আমি বাধ্য হব। ভিডিও ক্লিপ? কিসের ভিডিও ক্লিপ? তোমার আর আমার সেদিনকার রোমান্টিক কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ। তুর্যর কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বলছে কি লোকটা? একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এসব কিছু করতে পারে? সেদিন আমার সাথে এত বড় অন্যায় করার পরেও লোকটার শান্তি হয়নি, এখন সে ভিডিও ক্লিপ ভাইরাল করতে যাচ্ছে। ছি, আপনি কি জানেন আপনি একটা মানুষরূপী জানোয়ার? কতটা নিকৃষ্ট আপনি, আপনার ধারণা আছে? সে তোমার যা ইচ্ছা
বিয়ের পর বলতে পারো, কিন্তু এখন আমার টাইম ওয়েস্ট করো না। টাইম ইজ মানি। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার হুমকি শুনে আপনাকে বিয়ে করে নেব? আপনি ভিডিও ক্লিপ ভাইরাল করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম, করেন। সবাই কথা শুনবে, আমার বদনাম হবে, এই তো। আমি যখন এই দুনিয়াতে থাকবো না, তখন এই বদনামের আবার ভয় কিসের আমার? তুর্যর কপালের রগটা হঠাৎই ফুলে উঠল, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ভীষণ ভয় করছে আমার, কিন্তু তুর্যর সামনে নিজেকে আমি দুর্বল দেখাতে পারবো না। ভুলটা আমি সেদিনই করেছি। সেদিন যদি নিজেকে শেষ করে দিতাম, তাহলে আজ আপনার মতো একটা মানুষের হাতের পুতুল হয়ে থাকতে হতো না। তবে সেদিন যেটা করতে পারিনি আজ করব। আমি যদি নাই থাকি, তাহলে আমার বদনাম দেখব কিভাবে? আজ এই বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে মারা যাব আমি। এই টর্চার আর সহ্য করতে পারছি না। ক্লাসরুম থেকে বের হতে গেলে তুর্য আমার হাত ধরে টেনে তার সামনে এনে আমার গালে সজোরে একটা চর বসিয়ে দেয়, আর দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে, খুব শখ মারার, তাই না? আচ্ছা, তাহলে মেরেই দিই। আসলে এই ভালো হওয়া জিনিসটা আমার সাথে একদমই যায় না। তোমাকে ভালো মতো বলেছিলাম, শুনলে না। ভয় দেখালাম, তাও কাজ হলো না। এবার চেষ্টাই করি। কি বলতে চান আপনি? ওয়েট এ মিনিট বেবি, সব বুঝতে পারবে। তুর্য ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। জন, হীরের মামা মামি আর রাহিকে গান পয়েন্টে নিয়ে যাও। তোমাদের হীর ম্যাডাম বিয়ের জন্য রাজি না, তাহলে ওরা শুধু শুধু দুনিয়াতে থেকে কি করবে? নিয়ে নিয়েছো, এখন ভিডিও কল করো। ম্যাডাম শেষবারের মতো এদের চাঁদ মুখখানা দেখতে চাইবে নিশ্চয়ই। আপনি কি বলছেন এসব? মামা মামি রাহিকে গান পয়েন্ট মানে? ওদের ছেড়ে দিন, ওদের সাথে আপনার কোনো শত্রুতা নেই, ওদের ছেড়ে দিন। তখন তুর্যর মোবাইলে ভিডিও কল এলো, আর মোবাইলটা তুর্য আমার সামনে ধরলেন। মামা মামি রাহি সবাই অবচেতন অবস্থায় আছে, আর 4-5 জন গার্ড ওদের মাথায় পিস্তল ধরে দাঁড়িয়ে আছে, তুর্যর এক ইশারার অপেক্ষায়। আমি কি করব বুঝতে পারছি না। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকে এই মানুষগুলোই আমার সব। আমার নিজের স্বার্থের জন্য আমি এই মানুষগুলোকে মরতে দিতে পারি না। আর কিছু না ভেবে কাঁদতে কাঁদতে তুর্যর পায়ে পড়ে গেলাম। ওদের প্লিজ কিছু করবেন না, আমি আপনার সব কথা মানতে রাজি। প্লিজ ওদের ছেড়ে দিন তুর্য, প্লিজ। জন, তোমরা গানটা নামে ম্যাডামের মামা বাড়িতেই পিকনিক করো। আজকে তোমাদের স্যার আর ম্যামের বিয়ে, এনজয়। তুর্য কলটা কেটে দিয়ে আমাকে তার পা থেকে তুলল, পুনরায় হাত ধরে টানতে টানতে ক্লাসরুমের বাইরে নিয়ে গেল। এবার আর হুডিটা মাথায় তুলল না। কলেজের সবাই হা করে তাকিয়ে আছে আমার আর তুর্যর দিকে। রকস্টার তুর্য আহমেদ চৌধুরীর সাথে আমাকে দেখে মেয়েরা ছেলেদেরও যেন মুখ বন্ধ হচ্ছে না। সিঁড়ি দিয়ে টেনে নামানোর সময় ব্যালেন্স না থাকায় পা মুড়ে নিচে পড়ে গেলাম আমি। ব্যথাও পেয়েছি অনেক। তুর্য আবারও আমার হাত টানছে উঠে দাঁড়ানোর জন্য, কিন্তু এই মুহূর্তে হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর দিকে। হয়তো তুর্য কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আচমকাই আমাকে কোলে তুলে নিলেন সে। এখন আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে, লজ্জায় আর ক্ষোভে। কি মনে করে কি সে নিজেকে? এভাবে সবার মাঝে কোলে নিয়ে হাঁটছে, সবাই ফ্রিতে তামাশা দেখছে। অনেকে এরই মধ্যে আমাকে আর তুর্যকে নিয়ে কানাঘষা শুরু করে দিয়েছে। তাদের ঠাট্টার শব্দ আমার কান পর্যন্ত আসছে, কিন্তু তুর্যর কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। আমাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে কার ড্রাইভ করা শুরু করলো তুর্য। কিছুক্ষণের মধ্যেই কাজী অফিসের সামনে এসে পড়েছি। দু চোখ পেয়ে পানি পড়ছে। আপনজনদের বাঁচানোর জন্য জীবনের শেষ বাজি খেলতে যাচ্ছি। তুর্য গাড়ি থেকে নেমে আবারও আমাকে কোলে তুলে নিয়ে ভেতরে গেলেন। সেখানে আরও মানুষ উপস্থিত আছে। মধ্যবয়স্ক 2 জন পুরুষ, 2 জন মহিলা, আমার বয়সী একটা মেয়ে আর তুর্যর বয়সী একটা ছেলে। এদের কাউকেই আমি চিনি না। আমাকে বসিয়ে দিয়ে তুর্য বিয়ে শুরু করতে বললেন। ব্যাস, আর কি, পড়ে নিলাম কবুল, হয়ে গেল বিয়ে। এমন একটা মানুষের সাথে যাকে আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। বিয়ে শেষে আমি কাজী অফিসেই একটা চেয়ারে বসে আছি, আর তুর্য কাকে যেন ফোন দিচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে। মাথা নিচু করে বসেছিলাম, তখন তুর্য ব্যথার স্প্রে এনে আমার পায়ে দিয়ে দিল। এবারও কোলে করে গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করলো। গন্তব্য আমার পরিচিত, আমার মামার বাড়ি যাচ্ছে। আমি আন্দাজ করতে পারছি কি হতে চলেছে। বাড়ি আসতেই তুর্য আমাকে কোলে নিয়েই কলিং বেল বাজালেন। মামি দরজা খুলতেই অবাক হয়ে হা করে আছেন। আমি কিছু বলতে যাব তার আগেই তুর্য বলল, রাহি, হীরকে ওর ঘরে নিয়ে যাও।
আর ওর প্রয়োজনীয় জিনিসগুলো প্যাক করে দাও, আমরা এক্ষুনি বেরোবো। হের, তোমার কাছে জাস্ট 10 মিনিট সময় আছে, যা দরকার নেবে। 10 মিনিটের 1 সেকেন্ড সময় বেশি হলো, এরপর ভালো হবে না। তুর্যর কথায় আমি অনেক ভয় পেয়ে যাই আর রাহিকে ধরে ধরে রুমে নিয়ে গিয়ে জিনিস গোছাতে থাকি আর সব বলতে থাকি রাহিকে। রাহি তেমন রিয়েক্ট না করলেও বাইরে থেকে অনেক চেঁচামেচির শব্দ আসছে। নিশ্চিত মামি সব জেনে গেছে। মামিরই বা কি দোষ? কালকে পর্যন্ত তার ছেলের সাথে আমার বিয়ে ঠিক ছিল, আর আজকে আমি অন্য কারো বউ। তাদের কাউকে না জানিয়ে একা বিয়ে করে নিয়েছি। তারা অনেক কষ্ট পেয়েছে জানি, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, কোনো কিছু না বলে বেরিয়ে এলাম। ঠাস করে একটা চর পড়লো গালে। চরটা মামি দিয়েছে, আমার কিছু বলার নেই, মাথা নিচু করে আছি। মামি আরেকবার হাত উঁচু করলেন চর মারার জন্য, কিন্তু সেটা গালে পড়ার আগেই তুর্য মামির হাত ধরে ফেললেন। ডোন্ট ইউ ডিয়ার, এখন হির শুধু আপনার ভাগ্নি নয়, আমার বউ মিসেস হির তুর্য আহমেদ চৌধুরীও। আর মিসেস তুর্যর গায়ে হাত তোলার সাহস এই তুর্য আহমেদ কাউকে দেয়নি। আপনাদের কাছে দোয়া নিতে এসেছিলাম, যেটা হয়তো এখন আর পাবো না, তাই এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো হির। তুর্য আমার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে গেল আর আমার জিনিসপত্র তুর্যর গার্ড অন্য গাড়িতে রাখলো। সারা রাস্তা আর তুর্যর দিকে তাকাতে পারলাম না। এত ঘৃণা হচ্ছে এই লোকটার প্রতি যে মনে হচ্ছে এর সাথে থাকার চেয়ে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। গাড়ি এসে থামলো বিরাট বড় এক বাড়ির গেটে, কিন্তু এই বাড়িটা সেই বাড়ি না যেটায় সেদিন আমাকে তুলে আনা হয়েছিল। বাড়ির দরজার সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো কাজী অফিসে ছিল, হয়তো এরাই তুর্যর পরিবার। তুর্য আমাকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই উপস্থিত মানুষগুলো আমার সাথে কথা বলা শুরু করে দিল। কেউ জিজ্ঞেস করছে আমি কেমন আছি, কেউ কি ঠিক মতো আসতে পেরেছি কিনা, আবার কেউ পায়ে ব্যথা কিভাবে পেলাম। কিন্তু এই মানুষগুলোর কথার ধরন দেখে মনে হচ্ছে এরা আমাকে অনেক আগে থেকে চিনে, কিন্তু আমি তো এদের কখনো দেখিও নি। আমি চুপচাপ বসে আছি, কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে। তখন একজন মহিলা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। ইনি কাজী অফিসে ছিলেন না। আমার কাঁধে একটু ভেজা ভেজা মনে হচ্ছে। তাহলে কি এই আন্টি কান্না করছে আমাকে ধরে? কেমন আছিস হির? আজ কতদিন পরে দেখলাম তোকে, অনেক শুকিয়ে গেছিস আগের চেয়ে। হ্যাঁ রে হির, তোর কি আমার কথাও মনে নেই? অনেকক্ষণ এই আন্টির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ তার মুখে এই কথা শুনে মাথাটা কেমন ঘুরে উঠল। আমি তো আপনাকে চিনি না, কে আপনি? আমার প্রশ্নে মনে হচ্ছে মহিলা অনেক কষ্ট পেলেন, কিন্তু আমি তেমন কোনো খারাপ কথাই বলিনি। আর কিছু বলার আগে তুর্য সেখানে চলে এলেন। আম্মু, তোমরা কি শুরু করেছো বলো তো? এসব কথা পরে হবে। হির এখন আমার সাথে রুমে যাবে। তুর্যর কথায় যেন সবাই অনেকটা অবাক হলো। এখানে সবাই চোখে চোখে কথা বলছে, যার কিছুই আমি বুঝতে পারছি না। তুর্য আমাকে কোলে তুলে দোতলার একটা রুমে নিয়ে গেলেন। রুমটা বেশ বড়, মার্জিতভাবে সাজানো। তুর্য আমাকে বিছানায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি বসে বসে রুম দেখছি। ব্যালকনির কাজটা খোলা থাকায় হিম শীতল বাতাস ঢুকছে রুমে। খুব ভালো লাগছে। ইচ্ছে হচ্ছে একটু দাঁড়িয়ে থাকি ব্যালকনিতে, কিন্তু পায়ে ব্যথা করছে। ওয়াশরুমে পানির শব্দ কমে আসছে, হয়তো তুর্য বের হবে এখন। এই লোকটাকে আর সহ্য করতে পারছি না। এখনই আবার চোখাচোখি হবে তার সাথে। তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম, উদ্দেশ্য ঘুমানোর ভান ধরব। ভান ধরতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ আমার গালে, গলায়, কপালে চুমু খাচ্ছে। চুমু খাওয়া শেষে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, একটা হাত ধরে রেখেছে। আমি সবটাই অনুভব করতে পারছি, কিন্তু চোখ খুলতে পারছি না। ঘুমপুরি যেন আজ আমার চোখ আটকে রাখার শপথ নিয়েছে। মাথায় হাত বুলিয়ে দেওয়াতে ঘুমটা আরো ভালো মতো আসছে। হয়তো আমাকে কেউ জড়িয়ে ধরেছে খুব শক্ত করে। গালের পাশটা ভেজা ভেজা মনে হওয়াতে এবার ঘুমটা ভেঙেই গেল। চোখ খুলতেই দেখি তুর্য আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। রাগে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। এই লোকটা সাহস কত বড়, আমাকে ধরে শুয়ে আছে। ধাক্কা দিয়ে তুর্যকে নিচের উপর থেকে সরালাম, কিন্তু সে খাটের একদম কোনায় থাকাতে নিচে পড়ে গেল। নিচে পড়ে গিয়েই তুর্য আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। তুর্যর এই রূপটা দেখে আমার ভীষণ ভয় হয়। ভয়ে জড়সড় হয়ে বসে আছি আমি, আর তুর্য সে অগ্নিমূর্তি ধারণ করে আমার দিকে এগিয়ে আসছে। নিশ্চিত আমাকে মেরে ফেলবে এখন গলা টিপে। ভয়ে চোখ বন্ধ করে আছি, কিন্তু তুর্য আমার গলা চেপে না ধরে আমাকে কোলে তুলে নিল।
আমি অবাক না হয়ে পারলাম না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি তুর্যর দিকে। সে আমাকে নিয়ে ওয়াশরুমে ঢুকেছেন। তার মতিগতি আমার কাছে সুবিধের ঠেকছে না। নিশ্চয়ই তার মাথায় কোনো শয়তানি বুদ্ধি খেলছে। যা ভাবছিলাম তাই। তুর্য আমাকে পানি ভর্তি বাথটাবে ফেলে দিলেন। রাগে মনে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। এটা আপনি কি করলেন? আপনি কি পাগল? আমাকে এইভাবে পানিতে ফেলে দিলেন কেন? প্রতিশোধ নিলাম। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তুমি আমাকে চিনে ফেলেছিলে, আমি তোমাকে পানিতে ফেললাম। এখন হিসাব ঠিক আছে? আপনি একটা সাইকো। আপনার মাথার তার সবগুলো ছেঁড়া। এভাবে কেউ কাউকে পানিতে ফেলে? আমি যে ব্যথা পেলাম। এখন আপনার অনেক ভালো লেগেছে, তাই না? তোমাকে ফেলে ভালো না লাগলেও হিসাব বরাবর করে এখন অনেক ভালো লাগছে। আপনার মাথার এই বড় বড় চুলগুলো আমি ছিঁড়ে ফেলবো টেনে। আগে গোসলটা করো, ভেজা কাপড়ে তোমাকে অনেক হট লাগছে। খচ্চর একটা, বের হন এখান থেকে। তুর্য বেরিয়ে গেলে আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গোসলটা সেরে নিলাম। যেই আন্টি আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল তিনি এসে আমাকে খাইয়ে দিলেন। সে কথায় কথায় বললেন তিনি তুর্যর মা তনিমা চৌধুরী। কাজী অফিসে থাকা লোকগুলোর মধ্যে তুর্যর বাবা তিয়াস চৌধুরী, ছোট চাচা চাচি এবং একমাত্র ফুপি কাকলিও ছিলেন। খাওয়া শেষে তনিমা আন্টি আমার মাথায় হাত রেখে বললেন, মারে, আমার তুর্যটা একটু রাগী, কিন্তু ও মানুষটা খারাপ না। তুই ওকে একটু সময় দে। এমন ভাবিস না যে আমি এখানে তুর্যর সাফাই গাইতে এসেছি। আমি তোর জন্যই এসেছি। জানি তুর্য যা করেছে সেটা অনেক খারাপ একটা কাজ। আন্টির কথা শুনে আমি লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আন্টি কি সবটা জানে সেদিন কি হয়েছিল? মাথা নিচু করে এসবই ভাবছিলাম। আন্টি আবার বলতে শুরু করলো, তোকে এভাবে জোর করে বিয়ে করাটা তুর্যের উচিত হয়নি। তোর মামা মামির সাথে কথা বলে নেওয়ার দরকার ছিল। আন্টির কথায় আমি হাফ ছেড়ে বাঁচলাম। যাক, আন্টি কিছুই জানে না। আন্টি, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আন্টি কাকে বলছিস? আমি তোর মা হই, বুঝলি? মা ডাকটা শুনেই ভেতরটা মোচড় দিয়ে উঠল। না জানি কত বছর হয়ে যায় মাকে হারিয়েছি। আমার তো মায়ের চেহারাটাও মনে নেই। মা বেঁচে থাকলে বুঝতে পারতাম আমি কার মতো দেখতে হয়েছি। আমি আস্তে করে একবার মা বলে ডেকে উঠলাম। মা আমাকে আবারও বুকে জড়িয়ে নিল। মা এবার কেঁদে উঠলেন। কেন জানি না আমারও ভীষণ কান্না পাচ্ছে। আপনা আপনি চোখ দিয়ে পানি পড়ছে। মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। মা আমার কপালে চুমু দিয়ে আমাকে আদর করে দিলেন। আজ যেন অনেক বছর ধরে শুকনো থাকা মরুভূমিতে কেউ মমতার বর্ষণ করলো। রাতে তুর্যর বোন তাসফি আমার সাথে দেখা করতে আসে। মেয়েটা আমার বয়সী হলেও আমার থেকে কিছুটা ছোট। কথাতেও একটু বাচ্চামো ভাব আছে, তবে ভারী মিশুক মেয়েটা। মিনিট 10 মধ্যে ওর উপর মায়া পড়ে গেছে আমার। একটা জিনিস ভাবতে খুব অবাক লাগছে, পরিবারের মানুষগুলো এত ভালো, কিন্তু তুর্য এমন কেন? একটা মেয়ের জীবন নষ্ট করতে একবারও ভাবলো না। তুর্যকে আমি কিভাবে স্বামী হিসেবে মেনে নিব? আমি তো কখনোই পারবো না তুর্যকে ভালোবাসতে। তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? আপন মনেই কথাগুলো ভাবছিলাম, তখন ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রায়ানের নাম্বার দেখতেই কলেজা কেঁপে উঠল। কি উত্তর দেব আমি রায়ানকে? সে তো এখনো হয়তো আমার সাথে জীবন কাটানোর স্বপ্ন সাজিয়ে বসে আছে, আর আমি কিনা তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলাম। রায়ান কি আমার অবস্থানটা বুঝতে পারবে? আমি যে উপায়হীন ছিলাম সেটি কি রায়ান বুঝবে? আমাকে কি কখনো ক্ষমা করবে? ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল চার্জের অভাবে। রায়ানের কথা ভেবে 2 ফোঁটা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ল। তাসফি আর রিশান, তুর্যর চাচাতো ভাই, এসেছে বাসর ঘর সাজাতে। কথাটা আমার মাথায় থেকে বেরিয়ে গেছিল। নিয়ম অনুযায়ী আজকে আমাদের বাসর রাত, কিন্তু আমি তো এটা হতে দিতে পারবো না। তুর্যকে আরও একবার আমাকে স্পর্শ করতে আমি দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি? সেদিনও আমি তার শক্তির কাছে হেরে গেছিলাম, আর আজ তো তার স্পর্শ বৈধ হবে। তাসফি এক প্রকার জোর করে আমাকে একটা লাল শাড়ি পরিয়ে দিয়ে গেছে। বিছানায় ঠিক মাঝ বরাবর বসে আমি এসব চিন্তা করছি আর ঘামছি। এসি চালু আছে, তবুও প্রচণ্ড গরম লাগছে আমার। দরজায় খটখট শব্দ হচ্ছে, তার মানে তুর্য এসে গেছে। হার্টটা অসম্ভব দ্রুত বিট করছে, কিন্তু ভয় নেই।
আজকে আমি প্রস্তুত। একটা ছুরি বাম হাতে নিয়েই বসে আছি। তুর্য আমার কাছে এলে এক ঘা বসিয়ে দেব। তুর্য রুমে ঢুকতেই ওয়াশরুমে গেল, বেরিয়ে আমার কাছে এগিয়ে আসছে, আর আমি ছুরিটা বারবার শক্ত করে ধরছি। আমার কাছে এসে আমার দিকে ঝুঁকে তুর্য আমাকে আচমকা জড়িয়ে ধরলো। এভাবে জড়িয়ে ধরাতে আমি ঘাবড়ে গেলাম। তুর্যর হাত আমার হাত দুটো চেপে ধরে মুখটা আমার কানের কাছে এনে ফিসফিস করে বলল, ফল কাটা ছুরি দিয়ে মানুষ কাটা যায় না। তুর্যর কথায় আমি পুরোই বেকুব বনে গেছি। আমার হাতে ছুরি এই লোকটা কিভাবে জানলো? চোখ দুটো বড় বড় করে তাকালাম তার দিকে। এর পরের বার কিচেন থেকে ধারালো ছুরি আনবা। তুমি তুর্য আহমেদের বউ, এই ফল কাটা ছুরি দিয়ে মানুষ কাটতে গেছো? এটা মানুষ শুনলে তো হেসে হেসে মরে যাবে। থিঙ্ক সামথিং বিগ ইউ নো। তুর্যর কথায় আমার গা জ্বলে যাচ্ছে। একে তো এত টর্চার, আবার এমন গা জ্বালানো কথাবার্তা। আপনি কি করে জানলেন আমি ছুরি হাতে বসে আছি? এই ঘরের প্রতিটা জিনিস আমার মুখস্থ। ফলের ঝুড়িতে যখন ছুরিটা দেখতে পাইনি, তখনই বুঝেছিলাম সেটা তোমার কাছে। আগে বললেই পারতেন, না তো অভিনয়ের প্রয়োজন ছিল না। প্রতিনিয়ত অভিনয় করতে করতে এখন শুধু ওটাই করতে পারি। উনি কি বললেন কিছুই বুঝতে পারলাম না, কিন্তু রাগটা কমাতে পারছি না। এখন আমার একা থাকা দরকার, তাই বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। মেকআপ এমনি তো করিনি, আর চুলটা কোনো রকম খোপা করা ছিল, যা খুলে গেছে। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়ল। আমি জানি এটা তুর্যই। তার শরীরের ঘ্রাণটা খুব পরিচিত মনে হয় আমার। এর কারণ অবশ্য আমার জানা নেই। আমার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তুর্য চুমু দিতে লাগলো। আস্তে আস্তে তুর্যর হাত আমার পেট বিচরণ করতে লাগলো। রাগ কমার জায়গায় আরো বেড়ে গেল আমার। পেছনে ফিরেই তুর্যকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তুর্য আবারও সেই আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার এই করুণ দৃষ্টি আমার মনে আঁচড় কাটছে। না, আমি দুর্বল হব না। এই অমানুষটাকে আমি কিছুতেই প্রশ্রয় দিতে পারি না। আপনি কোন সাহসে আমাকে স্পর্শ করেছেন? আপনার আমার উপর কোনো অধিকার নেই। আপনি আমার সাথে যা করেছেন, এরপর ভাবলেন কি করে আমি আপনার সাথে এসব? ছি! সবাইকে নিজের মতো নোংরা মনে করেন, তাই না? এতই যখন চাহিদা, পতিতা পল্লীতে গেলেই তো পারেন, নাকি আমাকেও পতিতাই মনে হয়? একটা কথা মনে রাখবেন, যতবার আপনি আমার কাছে আসবেন প্রতিবারই জোর করেই আসতে হবে। স্ব ইচ্ছায় আমি কখনো আপনাকে কাছে আসতে দেব না। আমি কখনোই আপনাকে আমার স্বামীর মর্যাদা দিতে পারবো না। কখনোই পারবো না আপনাকে ভালোবাসতে। তুর্য একই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এত কিছু বলার পরেও তার চোখ এক মুহূর্তের জন্য সরেনি আমার উপর থেকে। এই চোখ দুটো আজ কোনো রাগ নেই, না আছে হিংস্রতা। কেন যেন মনে হচ্ছে আমার কথায় সে অনেক কষ্ট পেয়েছে। তুর্যর চোখ দুটোর কোটরে পানি টলমল করছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে তুর্যর চোখের দিকে তাকিয়ে থাকতে। তুর্য আমাকে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। কোথায় গেল আমি জানি না, আসলে জানার চেষ্টাও করিনি। রাত তখন প্রায় 1টা। বাসার সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই শুধু আমার চোখে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে রুমে চলে এলাম। ঘুম আসছে না কিছুতেই। বারবার মনে হচ্ছে তুর্য কষ্ট পেয়েছে। কেন জানি না, তুর্য কেমন আছে, কি করছে জানতে ইচ্ছে হচ্ছে। তুর্যর কথা জানার ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে রুম থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু এবারের কিছুই আমি চিনি না। আন্দাজে যেতে যেতে একটা রুমের লাইট জ্বালানো দেখলাম নিচ দিয়ে। দরজার বাইরে কান পেতে শোনার চেষ্টা করছি। তুর্য কার সাথে যেন কথা বলছে, কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছি না। দরজায় ধাক্কা দিতেই বুঝতে পারলাম দরজা ভেতর থেকে লক করা। কিন্তু আমার জানার অনেক আগ্রহ হচ্ছে ভেতরে তুর্য কার সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমি রুমে ফিরে এলাম আর শুয়ে পড়লাম। একটা ফটো ফ্রেম বুকে জড়িয়ে ধরে আছে তুর্য। দু চোখ বেয়ে নোনা জলগুলো ঝরে যাচ্ছে। এদেরই বা কি দোষ দেবে সে? দোষ তো তার ভাগ্যের। সব কিছু কাছে পেয়েও আজ তার কাছে কিছুই নেই। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন যেই মানুষটা, সেই মানুষের কাছে চরম ঘৃণার সে। যাকে এক নজর না দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেই মানুষটা তুর্যের মুখটাও সহ্য করতে পারে না। এই কষ্ট না কাউকে বলতে পারবে সে, আর না কেউ বুঝতে পারবে। ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে তুর্য। সকালে ঘুম থেকে উঠে দেখি তুর্য এখনো ফিরে আসেনি। কেন জানি না আমার বুকে চিনচিন ব্যথা হচ্ছে। তুর্য কেন ফিরে এলো না? আমি তাড়িয়ে দিয়েছি বলে কি ফিরে আসা যেত না? কিন্তু আমি এসব কেন ভাবছি? আমি তো তাকে ঘৃণা করি। আর কিছু ভাবতে পারছি না। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। বেরিয়ে এসে দেখি এখনো তুর্য ফেরেনি। এখন আমার রাগ হচ্ছে। এত কি অভিমান তার?
একটু কিছু বলেছি তো কি হয়েছে? এতটুকু তো আমি বলতেই পারি, সে আমার সাথে যা করেছে তার সামনে এই কথাগুলো কিছুই না। কিন্তু তুর্য তো আমাকে কিছুই বলেনি। আমার কেন এত অস্থিরতা হচ্ছে? আপন মনেই কথাগুলো ভাবছিলাম আর চুল আঁচড়াচ্ছিলাম, তখন দরজায় নক পড়ল। জানি না কেন আমার ঠোঁট দুটো একাই একটু হেসে উঠল। নিজের অজান্তেই আমার মন বলে উঠল, তুর্য এসেছে। এক ছুটে গিয়ে দরজা খুলতেই আমার মুখটা আবারও মলিন হয়ে গেল। দরজার সামনে তাসফি দাঁড়িয়ে আছে, নাস্তার জন্য ডাকতে এসেছে আমাকে। কেন জানি না তুর্যর কথা জানতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সংকোচ বোধ হচ্ছে অনেক। অবশেষে লজ্জা শরমের মাথা খেয়ে তাসফিকে বলেই ফেললাম, তোমার ভাইয়া কোথায় তাসফি? ভাইয়া তো তার রুমে। তার রুম মানে? এটা তাহলে কার রুম? না মানে আসলে এটাও এখন ভাইয়ার রুম। আগে ভাইয়া অন্য রুমে থাকতো আর কি। ও, তোমার ভাইয়া বের হবে না? কি জানি ভাবি, বলতে পারলাম না। তুমি নিচে আসো, আম্মু ডাকছে। চলো। তুর্য তার আগের ঘরে কার সাথে কথা বলছিল রাতে? কেন জানি মনে হচ্ছে এই বাড়িতে সবাই আমার কাছে কিছু লুকাচ্ছে। তুর্যর বড় কোনো রহস্য আছে, কিন্তু কি? রান্নাঘরে দাঁড়িয়ে আছে তুর্য, হাতে ছোট একটা প্যাকেট যার ভিতরে পাউডার জাতীয় কোনো একটি দ্রব্য আছে। সবার জন্য পায়েস বাটিতে তুলে রাখা ছিল, সেখানের একটা বাটিতে প্যাকেট রাখা পাউডারটা মিশিয়ে দিল সূর্য। সেখানের একটা বাটিতে প্যাকেটে রাখা পাউডারটা মিশিয়ে দিল তুর্য। চোখ মুখ চিকচিক করছে তুর্যের, মুখে লেগে আছে ভিলেন হাসি। তুর্যের ইশারায় বাড়ির সার্ভেন্ট ঔষধ মেশানো পায়েসের বাটিটা হিরকে দিয়ে দিল। তুর্য ডাইনিংয়ের পাশে দাঁড়িয়ে সবটা দেখছে। খাওয়া শেষে একজন সার্ভেন্ট পায়েস দিয়ে চলে গেল। পায়েসটা খাওয়ার একদমই ইচ্ছে আমার ছিল না, কিন্তু আম্মু বারবার বলায় খেয়ে নিলাম। নাস্তা করার সময়ও তুর্যর দেখা পাইনি। রুমে এসে রুমের প্রতিটা জিনিস খুঁটে খুঁটে দেখছি, উদ্দেশ্য সময় পাস করা। কিন্তু সময় যত যাচ্ছে আমার অস্থিরতা আরও বাড়ছে। তুর্যকে দেখতে ইচ্ছে করছে ভীষণ। হঠাৎ আমার গা গুলিয়ে উঠে বমি হলো। একবার না, বেশ কয়েকবার হলো। এখন অবস্থা এমন যে আমি আর নড়তেও পারছি না, বিছানায় পড়ে আছি, অনেকটা নিস্তেজ হয়ে পড়েছি। তখনই তুর্য ঘরে এলেন। তাকে দেখে এবার আমার ভীষণ রাগ হলো। সকাল থেকে তাকে খুঁজেছি, আর সে কিনা একবারও আমার সামনে আসেনি। তুর্য আমার এই অবস্থা দেখে আমারকে কোলে নিয়ে কোথায় যেন যেতে লাগলো। শরীরের শক্তি নেই তার সাথে ঝগড়া করার, তাই কিছু বললাম না। হসপিটালের বেডে শুয়ে আছি, ডক্টর দেখছেন। তুর্য আমার পাশেই দাঁড়িয়ে আছেন। ডক্টর নার্সকে বলছেন ব্লাড নেওয়ার জন্য, কিন্তু আমার তো ফুড পয়জনিং হয়েছে মাত্র, তাহলে ব্লাড নিতে হবে কেন? ডাক্তার সাহেব কিছুটা হলেও তোমার থেকে ভালো বোঝেন, তাই নেবে। কিন্তু ব্লাড নিতে হলে তো ইঞ্জেকশন দিতে হবে। কেন, ভয় পাবো জি? তুর্যর কথাটা আমার ইগোতে লেগেছে। আমি কি বাচ্চা নাকি যে ভয় পাবো? ডক্টর আপনার যতবার ইচ্ছা ব্লাড নেন, আমি ভয় পাই না। টেস্ট করতে দিয়ে কিছু মেডিসিন নিয়ে বাড়িতে ফিরে এলাম। সারাটা বিকেল ঘুমিয়ে থেকে সন্ধ্যায় চোখ মেলতেই দেখি তুর্য আমার মাথার কাছে বসে আছে। নেশা ধরানো চোখে আমার দিকে তাকিয়ে আছে সে। তার চোখ দুটো আমাকে কিছু বলতে চাইছে মনে হচ্ছে, কিন্তু এই ভাষাটা আমি পড়তে পারছি না। তবুও তাকিয়ে আছি তার দিকে। জানি না কতক্ষণ তাকিয়েছিলাম এভাবে। হঠাৎ তুর্য উঠে সেখান থেকে চলে গেলেন। কোথায় গেলেন দেখার জন্য আমিও তার পেছনে গেলাম। কাল রাতে সেই ঘরটাতে গিয়ে নিজেকে বন্দি করে নিলেন সে। আমি বেশ কিছুক্ষণ সেই ঘরটার বাইরে দাঁড়িয়ে রইলাম। কালকের মতো কথার শব্দ আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমার জানার অনেক আগ্রহ হচ্ছে ওই ঘরে কে আছে যার সাথে তুর্য ঘন্টার পর ঘন্টা কথা বলে। আবারও সেই একই ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুর্য। তবে আজ আর চোখে পানি নেই। আজ চোখ দুটো খুশিতে চিকচিক করছে। মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা তার হারিয়ে যাওয়া খেলনার সন্ধান পেয়েছে। আমি পেরেছি হির, দেখো আমি পেরেছি। আমি আমার লক্ষ্য পূরণের পথে অনেক দূর এগিয়ে এসেছি হির। আর বেশি অপেক্ষা অবশেষ নেই। আর কিছুটা ধৈর্য ধরতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। সব অপরাধী তার অপরাধের শাস্তি পাবে। সব হিসাব গড়ায় গন্ডায় ওসুল করা হবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি এর, যেদিন তুমি আমাকে নিজের করে নেবে। সেদিন আমার ভালোবাসার চরম প্রাপ্তি হবে কলিজা। যারা তোমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে তোমার জীবন থেকে সরিয়েছে, তাদের তো কৈফিয়ত দিতে হবে। এত সহজে তাদের কিভাবে ছেড়ে দেব?
এতদিন শুধু অপেক্ষা ছিল তোমাকে নিজের কাছে আনার, যেটা হয়ে গেছে। এখন শুরু হবে আসল খেলা। তুর্য আহমেদ চৌধুরী এত সহজে সব ভুলে যাবে সেটা তো হবে না। কথাগুলো বলেই আমি একটা ভিলেন হাসি দিলাম। তুর্য এখনো ফিরে আসেনি। জানি না কার সাথে কথা বলে লুকিয়ে। এতই যখন ভালোবাসা ছিল তাহলে আমার সাথে ওসব করলো কেন? আর বিয়েই বা কেন করলো? ভীষণ কান্না পাচ্ছে। তুর্যর এই অবহেলা আমি মেনে নিতে পারছি না। তুর্যর কাছে এলেও আমার সহ্য হয় না, আবার দূরে গেলেও কষ্ট হয়। আমি নিজেই নিজেকে বুঝতে পারছি না। ফোনটা সেই কখন থেকে বেজেই চলছে। এতক্ষণ তুর্যর কথা ভাবছিলাম তাই ধরিনি, কিন্তু এখন সহ্যের সীমা বাইরে চলে গেছে। স্ক্রিনে নাম দেখেই রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রায়ানের কণ্ঠস্বর ভেসে আসলো। হির, কোথায় তুই? 2 দিন যাবৎ ফোন করছি, কোনো খোঁজ খবর নেই তোর। তুই ঠিক আছিস তো? রাহি বলল ঠিক আছিস, কিন্তু আমার বিশ্বাস হয়নি। এতবার ফোন করার পরেও রিসিভ করিসনি কেন? রায়ান ভাইকে ঠিক কী বলবো বুঝতে পারছি না। মাথা পুরোই হ্যাং হয়ে গেছে। আমার উপস্থিত বুদ্ধি আগে থেকে কিছুটা কম, এখনো তাই হয়েছে। মুখে তালা লাগিয়ে বসে আছি। রায়ান ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। কি বলবো তাকে যে তুমি ঢাকার বাইরে গেছো আর আমি বিয়ে করে নিয়েছি? কেন করেছি সেটা তাকে বোঝাতে পারবো না। তার পরিবারের জন্যই করেছি এটা, কারণ ওই মানুষগুলো আমার আপনজন। তাদের জন্য সব করা যেতে পারে, কিন্তু রায়ান কি সেটা বুঝতে পারবে? রায়ানকে কিছু বলার আগেই কেউ আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। পেছন ফিরে দেখি তুর্য অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার। আসলে রায়ান ভাই ফোন দিয়েছে 2 দিন ধরে আমার খোঁজ নেই বলে। তুর্য আমার কোনো কথা কানে না নিয়ে আমার দিকে আগাচ্ছে, আর আমি পেছাচ্ছি। পেছাতে পেছাতে আলমারিতে ঠেকে গেছে পিঠে। এবার আর রক্ষে নেই আমার, এবার আমাকে মরতেই হবে। তুর্য যেভাবে আগাচ্ছে আমার দিকে, আমি নিশ্চিত গলা চেপে মেরে দেবে। আমার আর তুর্যর মধ্যে হয়তো 1 সেন্টিমিটার দূরত্বও নেই। তুর্যর নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। তুর্যর হাত দুটো আমার দিকেই আসছে, এখনই হয়তো গলায় পড়বে। আমি চোখ মুখ খিচে ধরে আছি, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তুর্য আমার গলা চেপে না ধরে ঠোঁট দুটো চেপে ধরলো তার ঠোঁট দিয়ে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে। তুর্য আমার কোমর জড়িয়ে ধরে রেখেছেন। বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে। তুর্য আমার কোমর জড়িয়ে ধরে রেখেছেন। আমি যেন ফ্রিজ হয়ে গেছি। কিছুক্ষণ পর তুর্য আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেলেন। আমি এখনো আগের পজিশনেই দাঁড়িয়ে আছি, শুধু ভাবছি কিভাবে কি হলো। রাতে তুর্য আর ঘরে ফেরেনি, হয়তো সেই রুমটাতেই ছিল। পরদিন সারা দিন তুর্যকে একবারের জন্যও দেখা গেল না, না জানি কোথায় গিয়েছে। বিকেলে তুর্য বাড়ি ফিরে আসার সময় তার হাতে একটা প্যাকেট ছিল, আর মুখটাও কেমন চিন্তিত বিষণ্ণ ছিল। তুর্য বাড়ি ফিরে আমাদের রুমে না আসে সেই ঘরটায় ঢুকে গেল। এখন আমি নিশ্চিত হয়তো এই লোকটার মানসিক সমস্যা আছে, আর না হয় ওই ঘরে কেউ থাকে যার সাথে সে কথা বলে লুকিয়ে লুকিয়ে। না, এভাবে হাতে হাত ধরে বসে থাকলে চলবে না। আমাকে জানতেই হবে ওই ঘরে কে থাকে যার সাথে তুর্য সারাটা রাত কাটায়। সন্ধ্যায় তুর্য আমার ঘরে এসে একটা প্যাকেট আমার হাতে দিলেন। এটা পরে রেডি হয়ে নাও, আমরা ডিনার করতে বাইরে যাচ্ছি। তুর্যকে মানা করতে গিয়েও কেন যেন মানা করতে পারলাম না। প্যাকেটটা খুলে দেখি একটা ব্ল্যাক 3 পিস, সাথে ম্যাচিং কানের দুল। জামাটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বেরিয়ে দেখি তুর্য চুল আঁচড়াচ্ছে। তুর্য কালো শার্ট পরেছে, ফর্সা শরীরে কালো শার্টটা বেশ মানিয়েছে। আমাকে বের হতে দেখে তুর্য নিচে চলে গেলেন। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা রঙের একটা লিপস্টিক পরে নিলাম। চুলগুলো ছেড়ে দিয়েছি। 3 পিসটা অনেক সুন্দর, আমাকে ভালোই মানিয়েছে। তুর্যর পছন্দ এতটাও খারাপ না। হ্যান্ডব্যাগটা নিয়ে নিচে গেলাম। তুর্য নিচেই দাঁড়িয়েছিল, আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এইভাবে তাকিয়ে থাকায় আমার খুব অস্বস্তি হচ্ছে। হালকা করে একটু গলা ঝাড়া দেওয়াতে তুর্য যেন হুঁশ ফিরে পেল। রেস্টুরেন্টে আমাদের সাথে তুর্যর বডিগার্ড জনও গেল। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই উপস্থিত সবাই তুর্যর উপর হুড়মুড়িয়ে পড়ল। রকস্টার তুর্যকে এইভাবে দেখতে পাবে হয়তো আশা করেনি। দরজার সামনে দাঁড়িয়ে আছি 3 থেকে 4 মিনিট হয়ে যায়, তবুও ঢুকতে পারছি না। মেয়ে ফ্যানগুলো মনে হচ্ছে তুর্যকে খেয়ে ফেলবে। সেলফি নিচ্ছে তো নিচ্ছেই। অবশেষে তাদের সেলফি প্রোগ্রাম শেষ হলে তুর্য আমার হাত ধরে একটা টেবিলে বসিয়ে দিল। এই টেবিলটা হয়তো স্পেশালভাবে সাজানো হয়েছে। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি একটা এলিয়েন।
রকস্টার তুর্যর সাথে আমাকে দেখে সবার চোখ বড় বড় হয়ে আছে। তুর্য টেবিলে বসতেই কিছু মেয়ে ফ্যান এসে তুর্যকে একটা গান শোনানোর জন্য রিকোয়েস্ট করতে লাগলো। তুর্য তাদের হ্যাঁ সম্মতি দিলে ম্যানেজার গিটারের ব্যবস্থা করে দিল। এই মেয়েগুলোর আদিক্ষেতা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। একটা মানুষ বউয়ের সাথে ডিনার করতে এসেছে, তাতেও শান্তি নেই। তুর্য গিটার হাতে নিয়ে সেন্টারে গিয়ে বলল, এখন আমি যে গানটা গাইবো সেটা আমি ডেডিকেট করতে চাই আমার লাভলি ওয়াইফকে। তুর্যর কথা শুনে ওর ফ্যানরা মনে হচ্ছে আকাশ থেকে পড়লো। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, বউ মানে? তুর্য, আপনি কি বিয়ে করেছেন? ইয়া, মিট মাই লাভলি ওয়াইফ হিয়ার। আমার দিকে ইশারা করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। নীল শুধু আমার বউ নয়, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটবেলার না, টিনেজের ভালোবাসা, আমার জীবন, আমার কলিজা, আমার হির। এই লোকটা পারেও বটে, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছে। বিয়ে করলো জোর করে, আবার আমি নাকি তার ছোটবেলার টিন এজের ভালোবাসা। একটা মেয়ে কান্না শুরু করে দিয়েছে তুর্যর বিয়ের কথা শুনে। আমার কেন জানি না খুব হিংসে হচ্ছে মেয়েগুলোর প্রতি। কেমন চিপকে দাঁড়িয়ে আছে তুর্যর সাথে। তুর্য গিটারের সুর তুলল, আমিও তাকিয়ে আছি তুর্যের দিকে। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। করতালির শব্দে আমার ধ্যান ভাঙলো। গালে হাত দিয়ে বুঝতে পারলাম গাল ভিজে গেছে চোখের পানিতে। তার মানে কি আমি কাঁদছিলাম? কিন্তু আমি কেন কাঁদবো? তুর্যর দিকে ভালো মতো তাকিয়ে দেখলাম তুর্যর চোখও ভেজা। তবে কি তুর্যও কাঁদছিল? এসব কি হচ্ছে? তুর্য সবাইকে বিদায় জানিয়ে টেবিলে এসে বসে পড়ল। মুখে হাসি লেগে থাকলেও তুর্যর চোখ দুটো টলমল করছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুর্য কান্না চেপে রেখেছে। কিন্তু কেন? ডিনার শেষে বাড়ি ফিরে তুর্য আমার রুমেই এসেছে। বারবার জানতে ইচ্ছে করছে তুর্য তখন কেন কাঁদছিল, কিন্তু সাহস কুলাতে পারছি না। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই তুর্য বলল, হির, তুমি কি রেগুলার কোনো মেডিসিন নাও? হঠাৎ তুর্যর এই প্রশ্নে আমি কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছি। প্রশ্নটার কোনো যুক্তি খুঁজে পেলাম না। কেন বলুন তো? না, আসলে ডাক্তার তোমার মেডিকেল হিস্ট্রি জানতে চায়। তোমার এমন হঠাৎ কেন তো বমি হওয়া ডাক্তারের কাছে একটু অদ্ভুত মনে হয়েছে, তাই সে জানতে চায় আর কি। ও হ্যাঁ, প্রতিদিন রাতে আমি একটা ওষুধ খাই। কোন রোগের ওষুধ? এটা তো আসলে আমার না মনে নেই কোন রোগের, কিন্তু ওষুধটা খেলেই খুব ভালো ঘুম হয়। তাই বুঝি? কালকে সকালে একটু দিও তো ওষুধটা, ডাক্তার দেখবে। আচ্ছা, দিয়ে দেব। তার আগে একটা প্রশ্নের উত্তর চাই। বলো। পূর্বের দিকের ঘরটা কার, যেটাতে আপনি প্রতিদিন থাকেন? আমার প্রশ্নে যেন তুর্য অনেকটা বিচলিত হলেন। কেমন যেন অস্থির অস্থির লাগছে তুর্যকে। তিনি ইনিয়ে বিনিয়ে বললেন, ওটা আমারই ঘর, তোমার সামনে থাকলে তোমার প্রবলেম হয়, তাই ওই ঘরে থাকি। তুর্যর প্রশ্নের উত্তরে আমি সন্তুষ্ট না। আমি নিজে তাকে কথা বলতে শুনেছি। আমি নিশ্চিত তুর্য কিছু একটা লুকাচ্ছে আমার কাছে। রাত 2টা বাজে। আমার চোখে ঘুম নেই। তুর্য ঘুমিয়ে পড়েছে। এই অপেক্ষাতেই ছিলাম আমি। এখন আমি ওই ঘরটাতে কে আছে সেটা দেখতে যাব। যেইভাবে সেই কাজ, চলে গেলাম ওই ঘরটার সামনে। দরজায় অনেকক্ষণ যাবৎ ধাক্কা মারছি, কিন্তু পাজি দরজা খুলছে না। এবার আমার অনেক রাগ উঠেছে। শেষবারের মতন জোরে একটা ধাক্কা দিলাম। ধাক্কাটা জোরে থাকায় দরজাটা খুলে গেল, কিন্তু ব্যালেন্স করতে না পেরে আমি মেঝেতে পড়ে গেলাম। উঠে দাঁড়িয়ে সুইচবোর্ড খুঁজতে লাগলাম। ভাগ্যক্রমে পেয়েও গেলাম। লাইট জ্বালিয়ে পেছনের দিকে ঘুরতেই আমি আশ্চর্য হয়ে গেলাম। পুরো ঘর ভর্তি আমার আর তুর্যর ছবি। আমার ছবিই বেশি, তুর্যর সাথে ছবিও আছে বেশ কয়েকটা। কিন্তু প্রশ্ন হলো, আমি তো এই ছবিগুলো কখনোই তুলিনি। তাহলে এইগুলো কিভাবে এলো?
আমার ছবিগুলো যদি লুকিয়েও তোলা হয় তাহলে তুর্যর সাথে ছবিগুলো কিভাবে সম্ভব? তুর্যর সাথে কখনোই এভাবে ছবি তুলিনি আমি। ছবিগুলোর দিকে আর তাকিয়ে থাকতে পারছি না। মাথায় অনেক ব্যথা করছে, মাথাটা চেপে ধরে আছি। এই ঘরটাও বেশ পরিচিত মনে হচ্ছে এই ঘরে অনেকবার এসেছি আমি, কিন্তু এই ঘরটাতে আজকেই প্রথম এলাম আমি। ব্যালকনিতে কারা যেন দাঁড়িয়ে আছে, একটা ছেলে আর একটা মেয়ে। জোরে জোরে হাসছে মেয়েটা আর বারবার ঢলে পড়ছে ছেলেটার বুকে। ওরা আমার দিকে এগিয়ে আসছে। এখন অনেক ভয় করছে আমার, মাথায় অসহ্য যন্ত্রণা করছে, চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে। চোখ খুলতেই দেখি তুর্য আমার পাশে বসে আছে, আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে। চারপাশটা তাকিয়ে দেখলাম আমি আমার ঘরেই আছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ওই ঘরটাই ছিলাম। এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম। আমাকে এমন হুড়মুড়িয়ে উঠতে দেখে তুর্য অনেকটা ঘাবড়ে গেল। কি হলো তোমার, এইভাবে উঠলে যে? আমাকে এই ঘরে কে এনেছে? আমি তো ওই ঘরটাতে ছিলাম। এই ঘরে কে এনেছে মানে? এটা তোমার ঘর, তুমি কি ভুলে গেছো? তুমি এই ঘরেই থাকো। আমি কিচ্ছু ভুলিনি, আর এটাও ভুলিনি যে কাল রাতে আমি ওই পূর্ব দিকের ঘরটাতে গিয়েছিলাম। কিন্তু আমি এখানে কিভাবে এলাম? আর ওই ঘরে আমার ছবি কি করে এলো? কিসব আবল-তাবল বকছো? তুমি এই ঘরে ঘুমিয়েছিলে রাতে, আর এখন উঠেছো। না, আপনি মিথ্যা বলছেন। এবারে সবাই আমাকে মিথ্যা বলছে। আপনারা আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছেন। শান্ত হও হীর, কিছুই লুকোইনি আমরা। তোমার স্টেট হয়েছে, আর কিছুই না। আমি প্রমাণ করছি, চলেন আমার সাথে। হীর স্টপ, দাঁড়াও হীর। না, আজকে আমি সব জেনেই ছাড়বো। ওই ঘরটাতে আমার আর আপনার ছবি কোথা থেকে এলো? আপনি আমার এত কাছের কবে এলেন? আমার সব জানতেই হবে। এগুলো তোমার ভ্রম হীর, এগুলো সত্য নয়। আপনি দরজাটা খুলুন। ধাক্কা দিতেই দরজাটা একটু খুলে গেল, কিন্তু ভেতরে ঢুকতেই আমি আরেক দফা আশ্চর্য হলাম। ঘরে আমার একটা ছবিও নেই, যে কয়েকটা আছে তুর্যর একার। আমি পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমার একটা ছবিও পেলাম না। এবার কেমন জানি নিজেকেই পাগল পাগল মনে হচ্ছে। তার মানে কি আমি সবটাই স্বপ্ন দেখেছিলাম, নাকি যা দেখেছিলাম সত্যি ছিল? ওই ছেলেটা আর মেয়েটা সবটাই কি আমার ভ্রম ছিল? আবারও মাথাটা ভারী ভারী মনে হচ্ছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। বিছানায় শুয়ে আছে হীর, পাশে তুর্য বসে আছে আর ডাক্তার হীরকে দেখছেন। তুর্য, তোমার ছবিগুলো আগেই সরিয়ে নেওয়া উচিত ছিল। হীর ছবিগুলো না দেখলে এমন হাইপার হতো না। আসলে ডক্টর, আমি ভাবিনি যে হীর রাতে ওই ঘরে যাবে চেক করার জন্য। ভালো তো মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। হীরকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই ঘরে গেলে দেখি হীর অজ্ঞান হয়ে পড়ে আছে। হীর এখন স্বাভাবিক নেই। তুর্য, তোমার এটা বোঝাতে হবে। ওই মেডিসিনগুলো হীরের অনেক ক্ষতি করেছে। এজন্য ওরা তোমার ছবিগুলো দেখে ও জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি আগে ধারণা করেছিলাম হীরের স্মৃতিশক্তি লোপ পাওয়ার পেছনে অ্যাক্সিডেন্ট না অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু কেউ এত নিখুঁত প্ল্যান করে আমার হীরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে ভাবতে পারিনি। ওগুলো মনে করে কষ্ট পেও না। যা হওয়ার হয়ে গেছে। এখন হীরকে সুস্থ করাটাই আসল। যেই ওষুধটা হীর প্রতিদিন নিত, ওটা আমি পাল্টে ওর জায়গায় অন্য ওষুধ দিয়েছি। ওই ওষুধটা হীরের স্মৃতি ফিরিয়ে আনবে আর হীরকে স্বাভাবিক করে তুলবে। ধন্যবাদ ডক্টর, আপনার এই উপকার আমি কখনোই বলতে পারবো না। এটা আমার দায়িত্ব ছিল ইয়াংম্যান। হীরকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। তুর্য সেই ঘরটাতে গিয়ে আলমারি থেকে একটা ফটো অ্যালবাম বের করলো। প্রথম ছবিটাতে একটা কিশোর ছেলের কোলে একটা 2 বছরের মেয়ে বসে আছে। ছবিটা দেখেই তুর্য হেসে ফেলল। অ্যালবামটা বিছানায় রেখে দিয়ে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তুর্য। সিগারেটের ধোঁয়ার সাথে মিশে অতীত স্মৃতিগুলো ভেসে আসছে চোখের সামনে। তুর্যের বাবা তিয়াস চৌধুরীর একমাত্র বেস্ট ফ্রেন্ড সিরাজ মাহমুদের মেয়ে হীর। তুর্যের যখন 9 বছর বয়স তখন হীরের জন্ম হয়। ছোট্ট হীরকে হাসপাতালে সবার আগে কোলে তুলে নিয়েছিল তুর্য। হীরের নামটাও তুর্যই রেখেছিল। সিরাজ মাহমুদ অনাগত মেয়ের নাম সায়নী রাখতে চেয়েছিলেন, কিন্তু তার মেয়ের হবু জামাই নিজের বউয়ের নাম নিজেই রেখে দিয়েছিলেন। এই নিয়ে অবশ্য 2 পরিবারই খুশি ছিল। হাসপাতাল থেকে যেদিন হীরকে বাড়ি নেওয়া হচ্ছিল, সেদিন তুর্য জেদ করেছিল তার বউকে সে তার সাথে নিয়ে যাবে। তুর্য তখন ছোট থাকায় বউ বা বিয়ে জিনিসটা বুঝতো না, কিন্তু সেই ছোট্ট হীরের মায়ায় পড়ে গিয়েছিল সে।
সেই মায়া সময়ের সাথে সাথে কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে কে জানে। হীরের বয়স যখন 9 বছর, সে তখন পুতুল খেলে। ভালোবাসা, বিয়ে, স্বামী এসব তার কাছে ভারী ভারী শব্দ মাত্র। কিন্তু তুর্য তখন নিজের কৈশোর ফেলে মাত্রই যৌবনে পা রেখেছে। সে সব জানে, সব বোঝে ভালোবাসা কী জিনিস। 9 বছরের একটা বাচ্চা মেয়ের জন্য তার মন কাঁদে। হীরকে না দেখে একদিন থাকা তার কাছে ভীষণ কষ্টের। হীরকে দেখার লোভ সামলাতে না পেরে প্রতিদিন হীরের স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকতো তুর্য। স্কুল ছুটি হলে হীরকে নিয়ে ঘুরতে যাওয়া, রাত ভোর হীরের কথা ভাবা যেন তুর্যের প্রতিদিনকার রুটিনে পরিণত হয়েছিল। ফলশ্রুতিতে তুর্যের পড়ালেখা অনেক হ্যাম্পার হচ্ছিল। রেজাল্টও খারাপ হয়। তিয়াস চৌধুরী ভীষণ রাগী মানুষ হতে তিনি এটা মানতে পারেননি। সিদ্ধান্ত নেওয়া হলো তুর্যকে লন্ডন পাঠিয়ে দেওয়া হবে হায়ার স্টাডিজের জন্য। বাকি সবাই মানলেও মানতে পারেনি তুর্য আর হীর। হীর ছোট থাকলেও আদর জিনিসটা সেও বুঝত। তুর্য ওকে অসম্ভব ভালোবাসত আর আদর করত। যা চাইতে সব ইচ্ছে তুর্য পূরণ করত। তুর্য কিছুতেই হীরকে ছেড়ে যেতে রাজি হয়নি। আর তার ভয় ছিল হয়তো হীর বড় হওয়ার সাথে সাথে তাকে ভুলে যাবে। তুর্যের অনেক আকুতি মিনতি করার পর দুই পরিবার মিলে ঘরোয়াভাবে তুর্য আর হীরের আকত করিয়ে রাখল। যদিও এত ছোট বয়সে বিয়ের কোনো ভিত্তি নেই, কিন্তু তুর্যের কাছে এই কবুল পড়াটা ওর জীবনের সবচেয়ে বড় সত্যি ছিল। আকদের দিন হীর একটা লাল লেহেঙ্গা আর 2 বেনুনি করে সারা বাড়ি দৌড়েছিল। তুর্য মন থেকে হীরকে বউ বলে মেনে নিলেও হীর কবুল বলেছিল খেলাভাবে। 2 মাস পর তুর্যের যাওয়ার দিন হীর তুর্যকে জড়িয়ে ধরে সে কি কান্না! হীরের কান্না থামানোর জন্য তুর্য হীরকে অনেকগুলো চকোলেট দিয়ে গিয়েছিল আর ওয়াদা করেছিল আসার সময় অনেক চকোলেট আর ব্ল্যাক টেডি বিয়ার নিয়ে আসবে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিল তুর্য হীরের দিকে। আর হীর চকোলেট খেতে খেতে ফর্সা মুখখানা চকোলেট কালার বানিয়ে ফেলেছিল। চলে গেল তুর্য ভিন দেশে, হয়ে গেল আলাদা দুজনে। 3-4টে সিগারেট প্রায় শেষ তুর্যের। তখনই তাসফির ডাকে অতীত থেকে ফিরে আসে। ভাইয়া, ভাবির ঘুম ভেঙে গেছে? তুই যা, আমি আসি। সিগারেটে শেষ টানটা দিয়ে নিচে ফেলে পা দিয়ে আগুন নিভিয়ে দিল তুর্য। এখন আবার অভিনয়ের পালা। ঘুম থেকে উঠে বসতেই তুর্যকে পাশে দেখলাম। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্নটা আমার কাছে সত্যি মনে হয়েছিল। তুর্য আমাকে খাবার খাইয়ে দিয়ে ঔষধ হাতে দিলেন। এটা কিসের ওষুধ? এটা ডক্টর দিয়েছেন তোমার শরীর খুব দুর্বল হতে। তুর্য কিছুটা বিচলিত হলেন আমার প্রশ্নে, কিন্তু কেন জানি না তাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। ওষুধটা খেয়ে নিলাম। তুর্য খাবার প্লেট নিচে রাখতে গেলে আমি বিছানা থেকে নেমে ব্যালকনির দিকে যাচ্ছিলাম। তখন নিচ থেকে চেঁচামেচির শব্দ আসতে লাগলো। কি হয়েছে জানার জন্য নিচে নামতে বুকটা ছ্যাত করে উঠলো আমার। রায়ান ভাইয়া দাঁড়িয়ে আছে আমার সামনে। তুর্যর বডিগার্ড জন তাকে ধরে রেখেছে। হয়তো তুর্যর সাথে কথা কাটাকাটি হচ্ছিল। আমাকে দেখে দুজনেই নেমে গেল। রায়ান ভাইয়া আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দুটো চোখ পানিতে টলমল করছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই অশ্রুকণাগুলো নিচে গড়িয়ে পড়বে। আমার ভীষণ কষ্ট হচ্ছে তার দিকে তাকিয়ে থাকতে। লজ্জায় মাথা নুইয়ে পড়ছে আমার। আমি যে তার অপরাধী। তার সব স্বপ্ন, সব আশা, ভালোবাসা আমি কেড়ে নিয়েছি। হীর, তুই এটা কিভাবে পারলি? কিভাবে আমার মনটা তুই ভেঙে দিলি? আর কেউ না জানো, তুই তো জানতি আমি তোকে কতটা ভালোবাসি। তাহলে কেন করলি আমার সাথে এমনটা? আমার ভালোবাসার কি কোনো মূল্য ছিল না তোর কাছে, বল? এতটাই তুচ্ছ ছিল আমার ভালোবাসা? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি যে নিরুপায় ছিলাম। আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। কি এমন অসহায়ত্ব ছিল তোর যে তুই আমাকে ছেড়ে এই লোকটাকে বিয়ে করেছিস? রায়ান ভাইকে কি তবে মামি কিছুই বলেনি? মামা মামির জীবন বাঁচাতেই তো আমি বিয়েটা করলাম। তখনই মনে পড়ে গেল আমার ভিডিও কলে মামি, রাহি সবাই অবচেতন অবস্থায় ছিল। তার মানে তারা কেউই জানে না বিয়েটা আমি উপায়হীন হয়ে করেছি। তুর্যর প্রতি আমার ঘৃণা যেন আরো বেড়ে গেল আজকের পর থেকে। আমার সবগুলো আপন মানুষের কাছ থেকে আমাকে চিরদিনের জন্য অপরাধী বানিয়ে দিয়েছে এই লোকটা। সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু রায়ান ভাইয়ার চোখে নিজের জন্য ঘৃণা দেখে খুব কষ্ট হচ্ছে আমার। এই মানুষটার চোখে আগে আমি আমার জন্য ভালোবাসা ছিল।
আমার জীবন এভাবে পাল্টে যাবে আমি কখনো ভাবিনি। রায়ান ভাইয়া আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তুর্য তাকে থামিয়ে দিল। লোক রায়ান, তোমার সাথে ঝগড়া করতে চাই না, কিন্তু আমার ওয়াইফকে নিয়ে এসব কথা বললে আমি সহ্য করতে পারবো না। হীরা আমার বউ, ওকে ভালোবাসার অধিকার একমাত্র আমার। সেই অধিকারের ভাগ তো দূরে থাক, ছিটেফোঁটা আমি কাউকে দিতে প্রস্তুত নই। সো নেক্সট টাইম থেকে একটু সাবধান। হীরের রিলেটিভ হিসেবে এই বাড়িতে আসবা, অ্যান্ড ইউর মোস্ট ওয়েলকাম। কিন্তু হীরের লাভার হয়ে আসতে চাইলে আই ওয়ান্ট টলারেট। নাও ইউ ক্যান গো। রায়ান ভাইয়া কিছু বলতে গিয়েও থেমে গেলেন, আমার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে গেলেন। আমি সেইভাবেই দাঁড়িয়ে রইলাম। কিছুই করার নেই আমার, নিজেকে নিজের কাছে নিকৃষ্ট মনে হচ্ছে। বিকেলে বাসার সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, আমিও বসে আছি। তবে শুধুই বসে আছি, তারা কথা বলছে আমি শুনছি। রিসানার বাবা অফিসের কাজ করছে আর তুর্য ল্যাপটপে মুখ গুজে কি যেন করছে। তখনই একটা মেয়ে ঝড়ের বেগে এসে তুর্যকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সবারই মুখ হা হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে আশ্চর্য হয়েছে প্রচুর, কিন্তু সবার থেকে আমি বেশি আশ্চর্য হয়েছি। কে এই মেয়েটা যে অন্য একজনের স্বামীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে? মেয়েটার উপর কেন জানি না প্রচণ্ড রাগ হচ্ছে। জড়িয়ে ধরেছে তো ধরেছে, ছাড়ার নাম নেই। পরপুরুষের সাথে এত চিপকানোর কি দরকার? যত সব। জানি তুর্যের বউ আছে, তারপরও এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে। মেয়েটা তুর্যকে ছেড়ে দাঁড়াতেই ফুপি আম্মু এসে মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ফুপি আম্মু সরে যাওয়ার পর একে একে সবাই মেয়েটাকে জড়িয়ে ধরতে লাগলো, আর আমি হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে সবটা দেখছি। তবে দেখে মনে হচ্ছে মেয়েটা এদের রিলেটিভ হবে। সবার সাক্ষাৎ পর্ব শেষ হলে ফুপি আম্মু মেয়েটাকে আমার সামনে নিয়ে এলো। হীর, ওর নাম কিয়ারা, আমার মেয়ে, আজকেই লন্ডন থেকে ফিরলো। এতক্ষণে বুঝতে পারলাম কাহিনী। মেয়েটা তুর্যর বোন, আর আমি কি না কি ভেবেছিলাম। কেমন আছো হীর? আমি ভালো আছি আপু, তোমার কি খবর? আর খবর, তুর্য একা একা বিয়ে করে নিল, আমাকে একবার বললও না। ভালো কিভাবে থাকি বলো? আমার কিছু বলার আগেই তুর্য বলে উঠল, হীর তোর ভাবি হয় কিয়ারা, ওর নাম ধরে বলছিস কেন? হীর আমার বয়সে অনেক ছোট, তাই ওর নাম ধরে ডেকেছি। কিন্তু আমি তোর বড়, তাই আমার বউকে ভাবি বলে ডাকবি। হীর ভাবি, এখন ঠিক আছে? তুর্য ঘরে চলে গেল। কিয়ারা তুর্যের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি কিয়ারার দিকে। কেন জানি ওর দিকে তাকিয়ে থাকাটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। বাড়িতে গিয়ে নিজেকে ঘরের ভিতর বন্দি করে নিল রায়ান। অনেক কষ্টে এতক্ষণ চোখের পানিগুলো ধরে রেখেছিল, এখন যেন আর চোখের পানি বাদ মানছে না রায়ানের। ভীষণ ভালোবাসে হীরকে সে, স্বপ্নেও কল্পনা করেনি কখনো এভাবে হীরকে হারিয়ে ফেলবে। চরম ভুল করেছে রায়ান। হীরকে একা ফেলে যাওয়াটাই ওর সবচেয়ে বড় ভুল ছিল। একটা ভুলের জন্য আজ সে তার হীরকে হারিয়ে ফেলছে, কিন্তু রায়ান এত সহজে হেরে যাবার পাত্র না। সে জানে হীর ওর স্মৃতির শক্তি হারিয়ে ফেলেছে, তাই এত সহজে সে রায়ানকে ভুলে তুর্যকে আপন করে নেবে না। এখনো কিছুটা হলেও আশা বাকি আছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটে টান মারছে আর হীরের কথা ভাবছে রায়ান। যে করেই হোক হীরের সাথে দেখা করতে হবে তার, হীরকে ফিরিয়ে আনতেই হবে। হীরকে ছাড়া রায়ানের জীবন অচল। কিছু একটা ভেবে হাতের সিগারেটটা ফেলে দিয়ে হীরকে ফোন করলো রায়ান। হ্যালো হীর, প্লিজ ফোনটা রাখিস না, একটু কথা বলবো শুধু, রাখিস না ফোনটা। রাখবো না, আমারও অনেক কিছু বলার আছে। একটু দেখা করতে পারবি কাল? ঠিক আছে, আমি আসবো। সত্যি আসবি তো? আসবো। রায়ান ফোনটা রেখে দিল। চোখে মুখে আনন্দের ঝলক রায়ানের। হয়তো হীরকে নিচের করে ফিরে পাওয়ার আশাটা আবারও জেগে উঠল। রায়ানকে ফোনে বলে দিলাম যে দেখা করব, কিন্তু কিভাবে? তুর্য জানতে পারলে কি আবার উল্টাপাল্টা কিছু করবে? না, রায়ানের কাছে অপরাধী হয়ে থাকতে পারবো না আমি। তাকে সবটা জানাতেই হবে। মাথার যন্ত্রণাটা আবার শুরু হয়েছে। ওষুধটা খেয়ে নিলাম, শুয়ে আছি, কিন্তু চোখে ঘুম নেই। কেন যে আমার জীবনে এই সব সমস্যা আছে বুঝি না। সব তো ভালোই চলছিল, জীবনে কোনো ঝামেলাও ছিল না। তুর্য নামক ঝড়টা এসে আমার জীবন উলট পালট করে দিল। এই লোকটাকেও আমি বুঝি না, কখনো মনে হয় আমাকে ভালোবাসে, আবার কখনো মনে হয় সবটাই তার অভিনয়। অনেক রাত হয়েছে,
তুর্য এখনো ফেরেনি। কোথায় আছে দেখার জন্য নিচে নামতেই দেখলাম তুর্য, কিয়ারা, তাসফি আর রিসান হাসাহাসি করছে। কিয়ারা আড্ডার ছলে বারবার তুর্যর কাছে আসার চেষ্টা করছে, না চাইতেও কেন বারবার আমার চোখে তুর্য আর কিয়ারার ওপর আটকে যাচ্ছে। খুব অস্বস্তি হচ্ছে। কিয়ারার এমন ঢলাঢলি সহ্য করতে পারছি না আমি। কোনো কিছু না ভেবেই তুর্যর কাছে চলে গেলাম। শুনছেন? তুর্য অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন ভূত দেখেছে। কি হলো, শুনছেন? তুমি এভাবে ডাকছো আমায়? কেন, আমি কি ডাকতে পারি না? না, তা ঠিক নয়। বলো কি বলতে চাও। আপনি ঘরে আসুন, অনেক রাত হয়েছে আর আমার ঘুম পাচ্ছে। তুর্য কিছু বলতে যাবে, তার আগেই কিয়ারা বলতে শুরু করলো, আরে হীর ভাবি, ঘুম পাচ্ছে তো, ঘুমাও। তুর্যকে ছাড়া যাবে না। তুর্য আমার সাথে, আমাদের সাথে থাকুক। এতদিন পর দেখা আমাদের, একটু আড্ডা দেব না? কিয়ারার কথায় যেন কেউ আমার শরীরে আগুন ধরিয়ে দিল। মেয়েটার সাহস দেখে অবাক হচ্ছি। আমার স্বামীকে আমার সাথে যেতে দেবে না? আমি তুর্যর হাত ধরে ওনাকে উঠালাম। কিয়ারা আপু, তোমরা কালকে দিনে আবার আড্ডা দিও, কিন্তু এই সময়টা স্বামী স্ত্রীর পার্সোনাল। এই সময় তার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তুর্য এখনো আমার দিকে হা করে তাকিয়ে আছে। হয়তো এমন কথা আমার মুখে এসে আশা করেনি। তুর্যকে উদ্দেশ্য করে বললাম, চলুন ঘরে। চলেন মহারানী। মহারানী? কেমন যেন পরিচিত লাগছে শব্দটা। অত কিছু না ভেবে ঘরে চলে এলাম। তুর্য ফ্রেশ হতে গেছে আর আমি ভাবছি আমি এসব কি বললাম নিচে। তুর্যর সাথে কিয়ারাকে দেখে এত হিংসা কেন হলো আমার? যেসব কথা নিচে বললে এলাম ওগুলোই বা কেন? আমার কথার আবার অন্য কোনো অর্থ বের করবেন না তো তুর্য? ব্যালকনিতে দাঁড়িয়ে নিজেই কথাগুলো ভাবছিলাম। তখনই হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। আচমকা এমনটা হওয়াতে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। চুলগুলো সরিয়ে নিয়ে আমার ঘাড়ে নাক ঘষছে তুর্য। মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। আমার বলা কথাগুলোর উল্টো অর্থই বের করেছে তুর্য। এই লোকটা কেন যে এত বেশি বোঝে? তুর্যর হাত দুটো আমার কোমরে বিচরণ করছে। কেমন যেন ঘোরের মতো লাগছে সব। আমাকে নিজের দিকে ঘুরিয়ে দিয়ে আমার মুখটা তার দুহাত আগলে নিয়ে নিলেন তুর্য। নেশা লাগানো চোখে তাকিয়ে আছে আমার দিকে। কেন জানি না ভীষণ লজ্জা লাগছে। তুর্য আস্তে আস্তে তার মুখটা আমার মুখের কাছে আনছেন। তার এত কাছে আসাতে আমার নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। তুর্য তার ঠোঁট দুটো এগিয়ে আনছিল। তখনই কি মনে করে আমি তাকে থামিয়ে দিলাম। তুর্য ব্রু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো বোঝার চেষ্টা করছে আমি মানা করলাম কেন। তার এভাবে তাকিয়ে থাকায় আমার অস্বস্তি হচ্ছিল একটু। ওভাবে কি দেখছেন? থামিয়ে দিলে যে? আমি না বলেছি নিজে থেকে আপনার কাছে আসবো না? তাহলে নিচে থেকে ডেকে আনলে কেন? পার্সোনাল সময় কাটাবে বলে? ওই কিয়ারা শাকচুন্নির থেকে সরিয়ে আনতে। কিভাবে ঢলাঢলি করছিল দেখেছেন? কি? আরে দেখেননি কিভাবে আপনার সাথে বারবার গা ঘষাঘষি করছিল? একজন বিবাহিত পুরুষের সাথে কেউ এমন চিপকে থাকে, তাও আবার তার বউয়ের সামনে। এই জন্যই নিয়ে এসেছি আপনাকে। কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আর ইউ জেলাস? আমি আর জেলাস? মোটেও না। ও আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন? কিয়ারার কাছে। কিয়ারার কাছে মানে কি? তুমি তো কিস করতে দিলে না, কিন্তু কিয়ারার কাছে গেলে সবই দেবে। সব দেবে মানে? সব মানে বোঝো না? সব মানে সব। ছোট বাচ্চা নই আমি, সব মানে বুঝি। কিয়ারা আপনাকে সব কেন দেবে? কিয়ারা ছোট থেকে আমাকে পছন্দ করে, তাই একবার আমি ওর কাছে গেলে সব দিয়ে দেবে। আপনি ওর কাছে কেন যাবেন? আপনি যাবেন না। এখন ঘরে না পেলে বাইরে তো যেতেই হবে। কি আর করার বলো? না, আপনি যাবেন না। কেন বলো তো? আচ্ছা, রুমটা লক করে রাখো, আমি যাচ্ছি। তুর্যকে আর কিছু বলতে না দিয়ে ওনার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলাম। কিছুক্ষণ এভাবে থেকে ওনাকে ছেড়ে দিলাম। তুর্য হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও নিজের কাছে লজ্জিত। না জানি কি হয়েছিল আমার। আমি যে এমন কিছু করতে পারি সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি একটু দূরে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করে আছি। তুর্য আমার দিকে আগাচ্ছে। তুর্য আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি এখনো লজ্জায় তার দিকে তাকাতে পারছি না। হয়তো তাকালে বুঝতে পারতাম তুর্য কেমন নেশা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে খাটে শুইয়ে দিয়ে তুর্য নিজের সব ভর আমার উপর ছেড়ে দিলেন। সকালে গোসল করে বসে আছি কখন তুর্য উঠবে, বের হবে বাসা থেকে, আর আমি রায়ানের ভাইয়ের সাথে দেখা করতে যাব।
কিন্তু তুর্যর ওঠার কোনো নাম নিশানাই নেই। এই যে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। উফ, একটা মানুষ এত কিভাবে ঘুমায়? নিচে গিয়ে কিচেন থেকে একবার ঘুরে এলাম, তুর্য এখনো ঘুমাচ্ছে। হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি খেললো। এক গ্লাস পানি তুর্যর মুখে ঢেলে দিলাম। তুর্য হকচকিয়ে লাফ দিয়ে উঠে পড়লেন। আর তুর্যর এমন কাক ভেজা রূপ দেখে আমি হেসে কুচি কুচি হয়ে যাচ্ছি। তুর্য রাগী দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসছে, হাসিও পাচ্ছে আবার ভয়ও। আমি যেতে যেতে আলমারিতে গিয়ে আটকে গেলাম। তুর্য এসে আমাকে জড়িয়ে ধরে তার ভেজা চুলগুলো ঝাঁকিয়ে সব পানি আমার মুখে ছিটিয়ে দিলেন। আমি এখনো মুখ টিপে হেসেই যাচ্ছি। তুর্য আমাকে কোলে তুলে খাটেই শুইয়ে দিলেন। কি করছেন, ছাড়েন। না, ছাড়বো না, এটা তোমার পানিশমেন্ট। কিসের পানিশমেন্ট? আমাকে ঘুম থেকে ওঠানো আর ভিজে দেওয়ার। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? রাতে তো ঘুমোতে দিলে না, এখন কি সকালে ঘুমাবো না? আপনার লজ্জা নেই তাই না? এগুলো কেউ বলে? এই তুমি কি লজ্জা পাচ্ছ? তোমার গাল দুটো লাল হয়ে গেছে। লজ্জা কেন পাবো? আপনি সরুন আমার উপর থেকে। দরজা খোলা আছে, কেউ এসে পড়বে। কেউ আসবে না, আর এলেই বা কি? আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা রোমান্স করতেই পারি। কথাটা বলেই তুর্য আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলেন। আর ওই সময়েই কিয়ারা দৌড়ে রুমে ঢুকে গেল। আমাকে আর তুর্যকে এভাবে দেখে কিয়ারা ভীষণ জোরে চিৎকার দিয়ে উঠল। কিয়ারাকে দেখে আমি আর তুর্য দুজনেই ভীষণ লজ্জা পেয়েছি। তুর্য আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো আর আমি আঁচলটা ঠিক করে নিলাম। এমন পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তুর্য কিছু না বলে ওয়াশরুমে চলে গেলেন। আমি লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে আছি। লজ্জা কাটিয়ে কিয়ারার দিকে তাকাতেই দেখলাম কিয়ারার চোখে পানি টলমল করছে। এই পানির রহস্য আমি বুঝতে পারলাম না। তুর্য বাসা থেকে বের হলে আমিও বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য রায়ান ভাইয়ের সাথে দেখা করা। পার্কে গিয়ে ঢুকতেই দেখি রায়ান ভাইয়া আগেই বসে আছে। ভাইয়ের সামনে বসতেই সে আমাকে জড়িয়ে ধরলো। আমি আগের মতোই মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি। রায়ান ভাই আমাকে ছেড়ে তার সামনে বসিয়ে দিলেন। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর রায়ান ভাইয়া নিজেই বলা শুরু করলেন। হীর, আমি জানি তুই এই বিয়ে ইচ্ছে করে করিসনি। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ ছিল। কালকেও তুই বললি তুই উপায়হীন ছিলি। আমাকে বল হীর, তোর কি সমস্যা ছিল যার জন্য তুই অন্য কাউকে বিয়ে করলি? রায়ান ভাইয়ের কথায় আমার চোখ ভিজে গেছে। মানুষটা এখনো আমাকে কত বিশ্বাস করে। ফর্সার একটা হাত মাথায় পেয়ে সব খুলে বললাম রায়ান ভাইয়াকে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লাম। আমার কথা শুনে মনে হচ্ছে রায়ান ভাইয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। এত কিছু হয়ে গেছে তোর সাথে হীর, আর তুই একটা বারও বলিসনি আমাকে? তুই যদি সেদিন রাতেই আমাকে সব বলতি, পরদিন সকালেই আমরা বিয়ে করে নিতাম। তাহলে আর ওই তুর্য তোকে ব্ল্যাকমেইল করে বিয়ে করতে পারতো না। আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমার সাথে এমন হবে। একদম সাদাসিধে একটা মেয়ে ছিলাম আমি। সেই আমার জীবনে এতটা উথাল পাথাল। আমি যদি এরপরেও তোমাকে বিয়ে করতাম, সে তো তোমাকে ঠকানো হতো ভাইয়া। তুই কিচ্ছু ভাবিস না, তুর্য সবকিছু জোর করে করেছে। তোর ইচ্ছা ছিল না, তাই তুই বাড়ি থেকে আর ফিরে আসবি না। আজকে এখনই আমার সাথে পালিয়ে চল। আমরা অনেক দূরে চলে যাব, যেখানে তুর্য কেন, ওর ছায়াও পৌঁছাতে পারবে না। রায়ান ভাইয়ার ইমোশনটা আমি বুঝতে পারি আর সম্মানও করি, কিন্তু তুর্যকে ছেড়ে আমি পালাতে পারবো না তার হাত ধরে। না ভাইয়া, আমি তুর্যকে ছেড়ে আপনার সাথে যেতে পারবো না। আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু তুর্য আমার স্বামী। তুর্য আমার সাথে যাই করুক না কেন, কিন্তু আমি জানি সে আমাকে ভালোবাসে। হয়তো আজও মুখে সে কিছুই বলেনি, কিন্তু তার চোখ বলে সে আমাকে ভালোবাসে। তুই এসব কি বলছিস হীর? যে লোকটা তোর সাথে এত বড় অন্যায় করলো, তুই তার সাথে থাকতে চাইছিস? সেই লোকটাকে আমি ভালোবেসে ফেলেছি রায়ান ভাই। এখন সে চাইলেও তার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হীর, তুই পাগল হয়ে গেছিস। তুমি যা ইচ্ছে ভাবতে পারো। আমি শুধু চেয়েছিলাম তুমি সত্যিটা জেনে নাও আর আমাকে পারলে ক্ষমা করে দিও। রায়ান ভাইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলাম। এতক্ষণ হীর আর রায়ানের থেকে একটু দূরে বসে সবটা দেখছিল তুর্য। এতক্ষণ চিন্তিত থাকলেও এখন তার মুখে একটা প্রশান্তির হাসি আছে। রায়ান এখনও আগের পজিশনেই বসে আছে, হয়তো অনেকটাই অবাক হয়েছে। স্মৃতির ওপর ভালোবাসা নির্ভর করে না, ভালোবাসা তার রাস্তা ঠিকই খুঁজে নেয়। তুর্যের ভালোবাসার কাছে হেরে গিয়ে হীরও ভালোবেসে ফেলেছে তুর্যকে। তুর্য সেখান থেকে চলে গেল। আজকে মনটা একটু ভালো, খুশি খুশিও লাগছে বেশ।
রায়ান ভাইকে সবটা বলতে পেরে মনের একটা বোঝা নেমে গেছে। কিন্তু আমি কি সত্যিই তুর্যকে ভালোবেসে ফেলেছি? তুর্যর মতো একটা খারাপ মানুষকে কিভাবে ভালোবাসলাম আমি? কথাগুলো ভাবতে ভাবতে ঘরে যাচ্ছিলাম, তখন কিয়ারা ঘরের বাইরে থেকে কান্নার শব্দ পেলাম। কারো কথা কান পেতে শোনা ঠিক না, কিন্তু নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে না পেরে শুনতে লাগলাম কি বলছে কিয়ারা। যতদূর বুঝছি কিয়ারা ফোনে কথা বলছে। এমনটা করো না প্লিজ। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তুমি ওই কালকের মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো। তোমার সব কথা আমি শুনেছি। যেভাবে চাইছো ঠিক সেইভাবেই নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। এখন যখন আমার এই অবস্থা, তখন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কেন তুর্য? কেন এমন করছো? বলো না প্লিজ। কিয়ারার মুখ থেকে তুর্যর নাম শুনে আমার বুকটা ছ্যাত করে উঠল। কি মানে? তার মানে তুর্য আর কিয়ারা আগে থেকেই রিলেশন ছিল? তার মানে আমি তুর্য আর কিয়ারার মাঝখানে চলে এসেছি? এরপর কিয়ারা যা বলল তা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। প্লিজ তুর্য, এমন করো না। আমার কথা নাই বা চিন্তা করলি? তোমার অনাগত সন্তানের কথাটা চিন্তা করো। এই পৃথিবীতে তোমার সন্তান আসতে চলেছে। ওর বাবার পরিচয় ছাড়া আমি কিভাবে ওকে এই সমাজে আনবো বলো? একটা বার আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে ফিরিয়ে দিও না। কিয়ারার ঘরের সামনে থেকে আস্তে করে সরে এলাম। আমার পা দুটো যেন আর চলছে না। তুর্য এতটা নিচে নামতে পারে ভাবতেও আমার কষ্ট হচ্ছে। আমি যে তুর্যকে ভালোবাসতে শুরু করেছিলাম, আর সেই কিনা অন্য একটা মেয়ের সন্তানের বাবা। এই মুহূর্তে আমার কান্না করা উচিত, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে রায়ানকে। চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। হাত পিঠ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। রায়ান অস্পষ্ট স্বরে পানি চাইছে। কেউ একজন এক গ্লাস পানি হাতের সামনে এগিয়ে এলো। রায়ান চোখে ঝাপসা দেখছে, তাই গ্লাসটা খেয়াল করতে পারছে না। হাতটাও বাঁধা অবস্থায় আছে। পানিটা খেয়ে নাও রায়ান। কণ্ঠস্বরটা পরিচিত মনে হচ্ছে। কে তুমি? এত সহজে ভুলে গেলে? আমি তো ভেবেছিলাম মার যাই হোক, তুমি আমাকে কখনো বলতে পারবে না। তুর্য, তুমি আমাকে তুলে এনেছো? দ্যাটস লাইক এ গুড বয়। এই তো চিনতে পেরেছ। তখনই করে লাইটটা জ্বলে উঠল। আমাকে এভাবে তুলে আনার মানে কি তুর্য? কি করেছে আমি যে আমাকে মারা হলো? রায়ান, তোমার মুখ থেকে এত ইনোসেন্ট কথাগুলো আমি আর নিতে পারছি না। কিভাবে পারো নিজেকে এতটা ইনোসেন্ট বানিয়ে রাখতে, যেখানে তোমার আসল রূপটা আমি ভালো করেই চিনি। তুমি আমাকে ভুল বুঝেছো তুর্য, আমি কিছুই করিনি। তুর্য রায়ানের নাক বরাবর একটা ঘুষি দিলে রায়ানের নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। জানিস তো, তুর্য মাহমুদ কখনো কারণ ছাড়া কিচ্ছু করে না। তোকেও কারণ ছাড়া আনিনি। আজকে আমার আর হিরের আলাদা হওয়ার পেছনের কারণ তুই। তুমি আবার ভুল বুঝছো। এটা সত্য যে আমি হীরকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তোমার কাছ থেকে ওকে আলাদা করিনি। আলাদা করনি, এটা আমি বিশ্বাস করব? সত্যি? দেখো তুর্য, আমি মানছি হীরের বেঁচে থাকার কথাটা আমি সবার থেকে লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করো, এর পিছনের কারণ শুধু একটাই। আমি হীরকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। তোমার ভালোবাসে তুমি এতটাই অন্ধ ছিলে যে ভুলে গেছো হীর আমার বউ। একবারও মনে হলো না আমি হীরকে ছাড়া বাঁচবো কিভাবে? তুর্য, তুমিও হীরকে ভালোবাসো, আমিও হীরকে ভালোবাসি। তোমার যেমন ওকে কাছে পেতে ইচ্ছে হয়, আমারও তেমনি ইচ্ছে হয়। ওর জন্য তোমার হৃদয় যেমন পড়ে, আমার হৃদয়ে পড়ে। পার্থক্য শুধু এতটুকুই, তুমি ওর স্বামী। তুর্য আর একবার মারতে চেয়েও হাত নামিয়ে নেয়। এত যখন ভালোবাসি হীরকে, তাহলে কেন ড্রাগস দিচ্ছিল ওকে? তুমি জানো এই ওষুধগুলোর সাইড ইফেক্টে হীরের ব্রেন একসময় সম্পূর্ণ কাজ করে বন্ধ করে দিত। কি বলছো এসব তুর্য? হীরকে ড্রাগস? তাও আবার আমি? আমি স্বপ্নেও এই কাজটা করতে পারি না। আমি ভালোবাসি হীরকে, সব সময় ওকে লুকিয়ে আমার কাছে রাখতে চেয়েছিলাম, তাই সেদিন হীরের কথা কাউকে বলতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, আমি হীরের ক্ষতি করতে পারি না।
তুর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের দিকে। কেন যেন রায়ানকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে তার। রায়ানের চোখ দুটো বলে দিচ্ছে তার বলা প্রতিটা কথা সত্যি। তুর্য জনকে ফোন করে রায়ানকে হসপিটালে পাঠালো আর রায়ানের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করলো। ঝর্ণার নিচে বসে কাঁদছি আমি। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। এই মাত্রই তো তুর্যকে ভালোবাসতে শুরু করেছিলাম, তাহলে এমন কেন হলো? কেন বারবার আমার সাথেই এমন হয়? আমার কি খুশি হওয়ার অধিকার নেই? আমি তো তুর্যকে ঘৃণা করতাম, তাহলে কেন তুর্যর প্রতি দুর্বল হলাম? কেন ভালোবাসলাম তার মতো একটা লম্পটকে? তুর্য এতটা খারাপ এখনো আমার বিশ্বাস হচ্ছে না। আমার মন বলছে তুর্য এমন কিচ্ছু করতে পারে না, কিন্তু আমি যে নিজের কানে শুনেছি, তবু আমার মন যে তুর্যকে নির্দোষ বলছে। আমি কি তাহলে ভুল শুনেছি? হয়তো কিয়ারার সন্তানের বাবা তুর্য নয়, হয়তো কিয়ারা মিথ্যে বলছে, হয়তো সবটা কিয়ারা সাজানো নাটক আমাকে আর তুর্যকে আলাদা করার জন্য। হ্যাঁ, তাই হবে, কিন্তু কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করতে চাইবে কেন? সে যাই হোক, আমাকে সবটা জানতেই হবে। তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিয়ে কিয়ারার ঘরে চলে এলাম। উদ্দেশ্য কিয়ারা সত্য বলছে নাকি মিথ্যা বলছে যাচাই করা। খোঁজাখুঁজির পর যা পেলাম সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি ভেবেছিলাম হয়তো কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করার জন্য প্রেগনেন্ট হওয়ার নাটক করছে, কিন্তু না, কিয়ারা 3 মাসের অন্তঃসত্ত্বা। প্রেগনেন্সি রিপোর্টগুলো চিৎকার করে বলছে কিয়ারা মা হতে চলেছে। সব শেষ হয়ে গেল। তুর্য আর কিয়ারা একে অপরকে ভালোবাসে, আর তাদের ভালোবাসার প্রমাণ ওই বাচ্চা। ওদের দুজনের মাঝে আমি এসেছি। আমার জন্য তুর্য কিয়ারা আর ওর অনাগত সন্তানকে অস্বীকার করছে। তুর্য কি আমাকে এতদিনে একটা বারের জন্য হলেও একটুও ভালোবাসেনি? আমি তো তুর্যকে ভালোবেসে ফেলেছি। আমি কিভাবে থাকবো তাকে ছেড়ে? কিন্তু তার সাথেও যে থাকতে পারবো না। আমি কিয়ারা আর ওর সন্তানের জীবন নষ্ট হতে দিতে পারবো না। আমি চলে যাব ওর জীবন থেকে, অনেক দূরে চলে যাব। তুর্য বাড়ি ফিরে ফ্রেশ হয়ে হিরকে খুঁজতে থাকে। সারা বাড়িতে কোথাও খুঁজে না পেলে তুর্য ওর মাথার রক্ত উঠে যায়। তুর্যর ভয় হয় হয়তো হির ওকে ছেড়ে চলে গেছে, আর হিরের শত্রুতার এই সুযোগেই রয়েছে কখন হির তার কাছ থেকে দূরে যাবে। তুর্য গাড়ির চাবি নিয়ে নিচে নামতে থাকে, তখন তনিমা চৌধুরী তাকে জানায় হির ছাদে আছে। তুর্য এক ছুটে ছাদে চলে যায়। সেখানে হিরকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন তুর্য প্রাণ ফিরে পেল। তুর্য হিরকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। হিরের গালে কপালে অসংখ্য চুমু খেলো। আমাকে না জানিয়ে তুমি এখানে কি করছিলে? জানো তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? কতটা ভয় পেয়েছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এক দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর চোখের দিকে। সত্যিই চোখ দুটো আমাকে হারিয়ে ফেলার ভয় ছিল, কিন্তু আমাকে যে হারাতেই হবে, তা না হলে তুর্যর সন্তান যে ওর প্রাপ্য অধিকার পাবে না। তুর্য আবারও আমাকে জড়িয়ে ধরলেন। তুর্য, আমি আপনার সাথে থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। হোয়াট? কি বলছো এসব তুমি? যা শুনছেন তাই, আমি ডিভোর্স চাই। আপনার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। তোমার কি হয়েছে হির? হঠাৎ এসব কথা কেন বলছো? কি সমস্যা হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? আমাকে বলো। না তুর্য, কেউ আমাকে কিছু বলেনি, কিন্তু আপনার মতো একটা চরিত্রহীন লম্পটের সাথে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না। কথাটা শেষ করতে দেরি হলেও গালে একটা চড় পড়তে দেরি হলো না। তুর্য এতটাই জোরে চড়টা মেরেছেন যে আমার মাথায় ঝিম ধরে গেছে। তুর্য আবার আমাকে বুকে জড়িয়ে নিলেন। আই এম সরি কলেজা, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নই। আমি আজ পর্যন্ত তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ মেলে এ পর্যন্ত তাকাইনি। কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্টই ছিল না কখনো, কারণ সে শুরু থেকে আমি তোমার মোহে আটকে গেছি। কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাননি, কিন্তু কিয়ারাকে প্রেগনেন্ট করে এখন ছেড়ে দিতে পারছেন। একটাবারও ভাবলেন না ওর বাচ্চার কি হবে? বাবার পরিচয় ছাড়া কিভাবে এই সমাজে বড় হবে ওই শিশু? কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? কিয়ারাকে আমি প্রেগনেন্ট করেছি? তোমাকে কে বলেছে কিয়ার প্রেগনেন্ট? আমি কিয়ারার প্রেগনেন্সি রিপোর্ট দেখেছি। 3 মাসের প্রেগনেন্সি চলছে। আমি আপনার আর কিয়ারার ফোনের কথা শুনেছি। আপনি এই বাচ্চাটাকে অস্বীকার করছেন এখন, সেটা শুধুমাত্র আমার জন্য। তাই আমি আপনাদের জীবন থেকে চলে যাব। আপনি আপনার ভালোবাসা আর বাচ্চা নিয়ে সুখে থাকবেন। তুর্য আবারও ঠাস করে একটা চর বসিয়ে দিল আমার গালে। এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও দ্বিতীয়বারের চরটা সহ্য করতে পারলাম না। ছোট্ট বাচ্চাদের মতো কেঁদে দিলাম। চুপ, একদম চুপ। একদম বাচ্চাদের মতো একা কান্না করবে না। কি মনে করো নিজেকে? হ্যাঁ, মাদার তেরেসা নাকি আর বড় কিছু? পুরো দুনিয়ার মানুষকে সুখের গ্যারান্টি তুমি নিয়ে ঘুরো। কিয়ারা বলেছে
ও আমার সন্তানের মা হতে চলেছে? একটাবার আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কতখানি সত্যি? মনে রেখো হির, সবসময় চোখে দেখা বা কানে শোনা সত্যি হয় না। দৃষ্টিসীমার আড়ালেও সত্য লুকায়িত থাকে। তুর্যর কথা এখন আমার মাথা কাজ করছে। হ্যাঁ, এটা আমি কেন ভাবিনি? কিয়ারা তখন ফোনে কেন এই কথাগুলো বলছিল? তুর্য আর সে তো একই বাড়িতে থাকে, সামনাসামনিও কথাগুলো বলতে পারতো। তুর্যকে এইভাবে অবিশ্বাস করে আমি অন্যায় করেছি। সত্যি মিথ্যা যাচাই না করে এভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আর কথাগুলো ভাবছিলাম। তুর্য আবার বলতে শুরু করলেন, তুমি যে কিয়ারা সত্যবাদীর কথা শুনে আমাকে অবিশ্বাস করছো, চলো তার কাছে, এখনই সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তুর্য আমার হাত ধরে টেনে আমাকে নিচে নিয়ে গেলেন। কিয়ারার রুমের বাইরে আমাকে দাঁড় করিয়ে তিনি ভেতরে ঢুকলেন। কিয়ারা, তুর্য, তুই এই সময়? তুই নাকি প্রেগনেন্ট? তুর্যের প্রশ্নে কিয়ারার চেহারার রং পাল্টে গেল হঠাৎ। আমতা আমতা করে কিয়ারা বলল, কি বলছিস এসব? তুই খুব ভালো করে জানিস আমি কি বলছি। তুই প্রেগনেন্ট এটা সত্যি হলেও এই বাচ্চার বাবা আমি না, এটা তুইও জানিস। তুর্য, তুই ভুল বুঝছিস, এসব মিথ্যে। হির তোকে বানিয়ে বানিয়ে বলছে সব। তুর্য ঠাস করে কিয়ারার গালে একটা চর বসিয়ে দিল। একটা কথা মিথ্যা না, তুই হিরকে এসব বলেছিস ইচ্ছে করে, যাতে আমাকে আর হিরকে আলাদা করতে পারিস। আর এসব যদি মিথ্যে হয় তাহলে তুই কিভাবে জানলি এসব আমাকে হির বলেছে? কি হলো, চুপ করে আছিস কেন বল? তুর্য, এখন তুই প্লিজ টিভি সিরিয়ালের লজিক দিস না যে আমি ড্রিঙ্কস করে তোর কাছে গিয়েছিলাম, পরে সব ভুলে গেছি। আর এমনিতে আমার কাছে আমার ইনোসেন্টের প্রমাণ আছে। তোর প্রেগনেন্সি রিপোর্টে লেখা যে তোর 3 মাস চলছে, তাই না? কিন্তু তুই তো 6 মাস যাবৎ বাংলাদেশে ছিলি না। আর আমি তো গত মাসেই দেশের বাইরে, আর আমিও তো গত 6 মাসে দেশের বাইরে যাইনি। তাহলে তুই কোন সাহসে বললি এটা আমার বাচ্চা? তুর্য, আমাকে ক্ষমা করে দে। তুই তো জানিস আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। হিরকে তুই আমার চেয়ে বেশি গুরুত্ব দিস, সেটা আমার সহ্য হয় না। আরে ম্যাড কিয়ারা, তুই বুঝতে পারছিস হির আমার ওয়াইফ, আমার জীবনে সবার চেয়ে ওর গুরুত্ব বেশি। কিন্তু তুর্য, আমি তো ছোটবেলার বন্ধু। শাট আপ কিয়ারা, জাস্ট শাট আপ। তোর এই লেম লেম রিজন আমি আর নিতে পারছি না। তোর একটা বোকামির জন্য আমার আর হিরের সংসার ভেঙে যেতে পারতো। সরি তুর্য, আমি হিরের কাছে ক্ষমা চেয়ে নেব। আই ডোন্ট নিড ইউর সরি। তুই কালকে এ বাড়ি থেকে বিদায় হবি। যদি কালকে বাড়ি থেকে না যাস তাহলে ফুপি আম্মুকে সব বলতে বাধ্য হব আমি। প্লিজ তুর্য, আম্মুকে কিছু বলিস না। আম্মু জানতে পারলে অনেক কষ্ট পাবে। আমি তোকে 2টা অপশন দিয়েছি, চয়েস ইজ ইয়োর্স। তুর্য কিয়ারার রুম থেকে বেরিয়ে আমাকে রাগি একটা লুক দিয়ে চলে গেলেন। আর আমি লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছে। এমন একটা মেয়ের কথা শুনে আমি আমার স্বামীকে সন্দেহ করেছি। আমার কথায় তুর্য অনেক কষ্ট পেয়েছে, তার কাছে ক্ষমা চাইতে হবে আমার। ঘরে গিয়ে দেখি তুর্য শুয়ে পড়েছে, কিন্তু এখনো ঘুমায়নি। তুর্যর সামনে গিয়ে কয়েকবার কান্না কান্না চেহারা বানিয়ে ডাকলাম, কিন্তু তুর্য সাড়া দিচ্ছেন না। বোঝাই যাচ্ছে সে অনেক রাগ করেছেন। কি একটা ভেবে তুর্যর উপর শুয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আমার এই কাজে তুর্য রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এভাবে উপরে উঠলে কেন? নামো। না, নামবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দেন, আর কখনো এমন হবে না। সত্যি এবারের মতো ক্ষমা করা যায় না? তুর্য আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বুকে জড়িয়ে নিলেন। যদি সারা জীবন এইভাবেই এই বুকে মাথা দিয়ে ঘুমিয়ে থাকতে পারতাম। কখন যে ঘুম পড়ে চোখে নেমে আসে কে জানে। রাত 3টে বাজে। হির তুর্যের বুকে ঘুমিয়ে আছে, কিন্তু তুর্যের চোখে ঘুম নেই। সে হিরের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর কিছু একটা ভাবছে। রায়ান হিরকে ড্রাগস দেয়নি, এটা তুর্যের বিশ্বাস হয়ে গেছে। কিন্তু যদি রায়ান এসবের পিছনে না থেকে থাকে, তাহলে কে করেছে এসব? রায়ানের সাথে আর একবার দেখা করতে হবে। কিয়ারা কারোর সাথে ফোনে কথা বলছে। প্লিজ বেবি, আমাকে ভুল বুঝো না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি হিরকে তুর্যর জীবন থেকে সরানোর, কিন্তু তুর্যর ভালোবাসা বারবার হিরকে আটকে দেয়। আজকে আমার প্ল্যানটা একদম ফুল প্রুফ ছিল, কিন্তু তুর্য যে হিরের পেট থেকে সব কথা বের করে নেবে আমি বুঝতে পারিনি। সত্যি বিশ্বাস করো। Yeah, Kiara baby. I am not that. You are good for nothing. এমন ভাবে বলো না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসলে হয় না, ভালোবাসা প্রমাণ করতে হয়, যেটা তুমি পারোনি।
তাই তোমার মতো একটা ইউজলেসকে দিয়ে কিছু হবে না। এখন যা করতে হবে আমাকে করতে হবে। হ্যালো বেবি। বেবি, কিয়ারা ফোন রেখে কান্নায় ভেঙে পড়ল। পরদিন সকালে হীর ঘুম থেকে উঠে তুর্যকে কোথাও খুঁজে পেল না। হাসপাতালে তুর্য রায়ানের সামনে বসে আছে। রায়ান মোটামুটি একটু সুস্থ আছে। কিছুক্ষণ চুপ থেকে তুর্য বলতে শুরু করলো। লুক রায়ান, আই নিড টু নো হিরকে মেডিসিনগুলো খেয়ে দিত আর কিভাবে দিত। এজন্য আই নিড ইউর হেল্প। আমি সব দিক দিয়েই তোমার হেল্প করবো তুর্য। তুমি তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারো? উত্তর দেওয়ার মতো হলে অবশ্যই দেব। তুমি হীরকে তুলে নিয়ে রেপ কেন করেছিলে তুর্য? হীর তোমার বিবাহিত স্ত্রী, ওর সাথে এই ধরনের আচরণ করতে তোমার বিবিকে বাঁধলো না? কেউ আমাকে এই ধরনের প্রশ্ন করুক, এটা আমার একদম পছন্দ নয় রায়ান। কিন্তু তুমি আমার হীরকে এতদিন সেভে রেখেছো, এজন্য এতটুকু তোমার জন্য আমি করতে পারি। হীরকে এত কষ্ট দেওয়াতে আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তোমার আর হীরের বিয়ে ছিল 2 দিন পর। আমি অনেক চেষ্টা করেছি এই 3 মাস হীরকে পুরনো স্মৃতি মনে করে দিতে, কিন্তু দিন শেষে আমি ব্যর্থ ছিলাম। কিছুতেই হীরকে পুরনো কথাগুলো মনে করাতে পারিনি। হীরের সামনে আমি অনেকবার গিয়েছি, অনেকবার ওকে সব বলতেও চেয়েছি, বলেওছি। হীর 2 দিন পর আবার আমার চেহারাটা ভুলে যেত। নিরুপায় হয়ে একদিন রাহির সাথে যোগাযোগ করি, ওকে সব খুলে বলি। তখন রাহি আমাকে হেল্প করতে তোমার কাছে থেকে হীরাকে ফিরে আনতে। রাহির লোকে আমাকে হীরের সব তথ্য দিত। তোমার আর হীরের বিয়ে থামানোর জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম, কিন্তু হীরকে আমি আমার ভালোবাসা দেখাতে পারতাম না। হীরের সামনে অতীতের কিছু বললেই হীরের মানসিক যন্ত্রণা শুরু হয়ে যেত। একটা ডাক্তারের সাথে পরামর্শ করলে তিনি বলেন হীরের প্রপার চেক আপ ছাড়া তিনি কিছুই করতে পারবেন না। রাহিকে দিয়ে হীরকে বিয়েটা থামিয়ে দেওয়ার জন্য অনেকবার বলেওছি, কিন্তু হীর মানেনি। ইভেন ডাক্তারের কাছে আনার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। অবশেষে একটা প্ল্যান আমাকে বানাতে হলো, যার মাধ্যমে হীর নিজেই বিয়ে ভেঙে দেয়। অনেক ভেবেচিন্তে এই প্ল্যানটাই আমার মাথায় এলো, কারণ হীরকে আমি খুব ভালো করেই জানি ও তোমাকে কখনোই ঠকাবে না, তাই নিজের বিয়েটা ভেঙে দেবে। আমি জানি আমি যা করেছি সেটা অন্যায়, কিন্তু হীরকে ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারতাম। এই জন্য আমার আর রাহির প্ল্যান অনুযায়ী সেদিন কলেজ ফাংশনের জন্য হীর একা বাসা থেকে বের হয়, আর আমি ওকে রাস্তা থেকে তুলে নিয়ে যাই। তারপরে তাই হয় যা আমি চেয়েছিলাম। হীর নিজে থেকে তোমাকে মানা করে দেয়, মন বানিয়ে নেয়। জানি না এটাকে ভাগ্য বলবো নাকি অন্য কিছু। সেদিন সকালে তুমি ঢাকার বাইরে চলে যাও, যার জন্য আমি আরো একটা সুযোগ পাই হীরকে বিয়ে করে নেওয়ার। আমার বিশ্বাস ছিল যে কোনো উপায়ে হীরকে নিজের কাছে আনতে পারলে সমস্যাটা জানতে পারবো। হলো তাই। এতটুকু বলে তুর্য থামল। রায়ানের চোখে পানি টলমল করছে। কেন যেন তুর্যের জন্য আজ ওর খুব মায়া হচ্ছে। তুর্য আর রায়ান সমবয়সী। ছোট থেকে দেখে আসছে তুর্যকে সে। হীর যে তুর্যের কলিজা তাতে রায়ানের কোনো সন্দেহ নেই, কিন্তু হীরকে যে সে নিজেও অনেক ভালোবাসে, তাই তো এতটা স্বার্থপর হয়ে গিয়েছিল সে। রায়ান একটু সামনে এগিয়ে এসে তুর্যকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল তার স্বার্থপরতার জন্য। তুর্যও আর কোনো অভিমান রাখল না। রায়ানের এসব করার পিছনের কারণটা সে ভালো করেই জানে। আজ এই ভালোবাসার জন্যই দুজনের সমান অপরাধী। রায়ান বলতে শুরু করলো। যেদিন ফুপি ফুপা আর হীরের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমরা তার 2 দিন পরই খবর পাই, কারণ তারা চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা যাওয়ার আগেই ফুপা ফুপি গুরুতর আহত হয়ে মারা যান, আর হীর কোমায় ছিল। যদিও 11 দিন পর হীরের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কাউকে চিনতে পারে না। স্মৃতিশক্তি হারিয়ে হীর একদম ছোট্ট বাচ্চার মতো হয়ে গিয়েছিল। না ফুপা ফুপির কথা মনে ছিল, আর না তোমার কথা। আম্মু আব্বু তোমাকে হীরের কথা জানাতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দেই। আমার মনে হয়েছিল ভাগ্য আমার হীরকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্যই এমনটা করেছিল। নিজের স্বার্থের জন্যই আমি সেদিন হীরকে তোমার কাছ থেকে আলাদা করেছিলাম তুর্য। কিন্তু বিশ্বাস করো, এই কয়েক মাসে একবারও হীর আমাকে ভালোবাসতে পারেনি। আমার বানানো ভালোবাসার গল্পই হীরের মনে গাঁথা ছিল শুধু। আমি হীরকে বলেছিলাম যে ওর বাবা মাও ছোট থাকতে মারা গেছে, আর আমাদের বিয়ে ঠিক হয়ে আছে ছোটবেলা থেকে। আর রাহি যে তোমার সাথে কথা বলতো সেটা আমি জানতাম না। আর হীরকে আমি কোনো ড্রাগসও দিতাম না, কিন্তু হাসপাতাল থেকে আসার আগে ডাক্তার হীরকে কিছু ওষুধ দিয়েছিল। সেই ওষুধগুলোই হীর খায়, কিন্তু সেগুলো তো মাথা ব্যথার আর ঘুমের ওষুধ। এই ওষুধগুলো হীরকে কোন ডাক্তার দিয়েছে বলতে পারো?
সেই ডাক্তার তো কয়েক মাস ধরে ঢাকাতেই আছে, আর সেই ডাক্তারকেই দেখায় হির। পেয়ে গেছি। কি পেয়েছো? এই ডাক্তারগুলো হিরকে ড্রাগস দেয়। আমার এই ডাক্তারের ইনফরমেশন চাই রায়ন, অ্যাট এনি কস্ট। বাসায় হীরের ঘরে থাকতে পারে প্রেসক্রিপশন, আমাকে একবার দেখতে হবে। তুমি দেখে আমাকে জানাও রায়ন। হিরের এই শত্রুকে শেষ না করতে পারলে হির সেফ থাকতে পারবে না। অবশ্যই। তুর্য হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকতেই তুর্য সারপ্রাইজড হয়ে যায়। তুর্যের বেস্ট ফ্রেন্ড রুহান দাঁড়িয়ে আছে তুর্যের সামনে। কি খবর দোস্ত, বিয়ে করে ফেললে আর আমাকে একটা বারও বললে না? আরে দোস্ত, তুই কবে ফিরলি লন্ডন থেকে? রাগ শালা তোর দোস্ত, আমাকে তো তুই ভুলে গিয়েছিস। আরে মামা, তোমায় কি বলতে পারি বলো? এই কয়েক মাসে একটা খোঁজও নিস নে, কি মনে করবো আমি? সরি রে দোস্ত, অনেক চাপের মুখে ছিলাম। আবার বিয়েটা এমন হুট করেই করেছি যে তোকে বলতে পারিনি। হ্যাঁ হয়েছে হয়েছে, ভাবি কোথায়? ভাবির মুখ দর্শন তো করা। আমিও দেখি কোন হুড়পড়ি আমার দোস্তের মন কেড়েছে। অবশ্যই দেখাবো। তুর্য একজন সার্ভেন্টকে পাঠালো হীরকে ডেকে আনতে। হীর বিয়ের পর প্রথম আজকে লাল রঙের শাড়ি পরেছে। পাতলা লাল একটা শাড়ি পরেছে, সাথে মনের মাধুরী মিশিয়ে সেজেছে। যদিও সাজটা তুর্যের জন্য তুলে রাখা, আর হীর জানেও না নিচে কে এসেছে। হীর সিঁড়ি দিয়ে নেমে নিচে আসার সময় তুর্যের চোখ আটকে যায় হীরের উপর। হীর এমনিতেও শাড়ি খুব বেশি একটা পরে না, আজ হঠাৎ পরাতে একটু ভিন্ন লাগছে। তুর্য ঘোর লাগানো চোখে তাকিয়ে আছে হীরের দিকে। হীর লজ্জায় মাথা নিচু করে আছে। তাদের চোখাচোখির পাশে অন্য একজোড়া চোখ হীরকে নেশা ভরা দৃষ্টিতে দেখছে। রোহান মন্ত্রমুগ্ধের মতো দেখছে হীরকে। সে হয়তো জানে সে একটা নিষিদ্ধ আবেগকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু তার বেহায়া চোখ বাধা মানছে না। তনিমা বেগমের ডাকে সবার ঘোর কাটে। রোহান নিজের চোখ সরিয়ে নিলেও ওর মনে হীরের ছবি গেঁথে গেছে। কন্ট্রোল রোহান, ভাবি হয়তো তোর বেস্ট ফ্রেন্ড তুর্যর ওয়াইফ। নিজের চোখ সামলা রোহান। কিরে, কি বিড়বিড় করছিস? তুর্য রোহানকে হালকা ঝাঁকিয়ে প্রশ্নটা করলো। আরে কিছু না, বলছিলাম ভাবির সাথে পরিচয় না করিয়ে দিয়েই চোখে চোখে ইশারায় লেগে পড়েছিস। দোস্ত, ও হচ্ছে হির, আমার বউ, আমার ভালোবাসা, আর আমার কলিজা, আমার জীবন, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আর হির, উনি হচ্ছেন তোমার একটা দেবর, আমার বেস্ট ফ্রেন্ড রোহান। সরি, রকস্টার রোহান খান। কেমন আছো ভাবি? ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? ভালো না থাকলেও এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছে। রোহান ভাইয়ের কথাটা কেমন যেন সহজভাবে নিতে পারলাম না আমি। তার চাউনিও কেমন অস্বস্তিকর ছিল। এসব নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, তখন তুর্য আবার বলতে শুরু করলেন। জানো হির, রোহানের সাথে আমার প্রথম দেখা লন্ডনে হয়। আমরা একসাথে থাকতাম সব সময়। গ্র্যাজুয়েশন শেষ করে দুজনে একসাথে মিউজিকে প্রফেশন হিসেবে চুজ করি। আজ দুজনেই সম উচ্চতায় আছি। ভুল বলি দোস্ত, তুই আমার থেকেও অনেক বেশি সাকসেসফুল আর পপুলার, অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট। তুর্য আর রোহান কথা বলছে। আজ এতদিন পর তাদের দেখা হয়েছে। আমি কিচেনে চলে গেলাম আম্মুর হেল্প করার জন্য। সবাই একসাথে খাবার পর্ব শেষ করে আড্ডা দিতে বসলো। আমি আর তুর্য একসাথে বসে আছি, আর তুর্য এক হাত দিয়ে আমার হাত চেপে ধরে আছে। কি মুশকিল, বাসা সবাই দেখছে আর মুখ টিপে টিপে হাসছে। আমি তো লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, কিন্তু তুর্য বেশ আরামেই আছে মনে হচ্ছে। রুহানের দৃষ্টি কেন যেন আমার ভালো মনে হচ্ছে না। এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যে আমার অস্বস্তি হচ্ছে। সবার জন্য চা আনার বাহানা দিয়ে সেখান থেকে উঠে পড়লাম। যদিও রুহান তুর্যর বেস্ট ফ্রেন্ড, তার সম্পর্কে এসব ভাবা আমার উচিত না, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে খারাপ কিছু হতে চলেছে। আমার কি তুর্যকে জানানো উচিত রুহান ভাইয়ার কথা? তুর্য আবার আমাকে ভুল বুঝবেন না তো? রাতে রুহানকে তুর্যের পাশের রুমটাতে থাকতে দেওয়া হয়। যেই রুমের ব্যালকনি থেকে তুর্যের রুমের ব্যালকনি সব দেখা যায়। হীর ব্যালকনিতে দাঁড়িয়ে রুহানের ওভাবে তাকিয়ে থাকার কথা চিন্তা করছে। আকাশে মেঘ করেছে, দমকা হাওয়ায় হীরের চুলগুলো এলোমেলোভাবে উড়ছে।
তুর্য কাচের সাথে হেলান দিয়ে হীরকে দেখছে। তার মায়াবতীর মায়াই নতুন করে চড়াচ্ছে। পাশের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহান, তার দৃষ্টি বরাবরের মতো হীরের উপর। না জানি কি মাদকতা আছে হীরের মধ্যে, যা বারবার রুহানকে এক নিষিদ্ধ আবেগের দিকে টানছে। নিজের চোখকে থামাতে পারছে না সে। বন্ধুর বউকে এই নজরে দেখা তার অন্যায় হচ্ছে, কিন্তু সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যে করেই হোক একবারের জন্যে হলেও হীরকে সে পেতে চায়। রুহানের ভাবনাই তখনই ছেদ পড়ে যখন তুর্য এসে হীরকে জড়িয়ে ধরে। রুহানের অজান্তেই তার কপালের রগটা ফুলে ওঠে রাগে। তুর্য তার মনের সুখে হীরকে আদর করছে। হীরও সমানভাবে তাল মেলাচ্ছে তুর্যের সাথে। রুহান রক্তচক্ষু নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তার চিন্তা শক্তি বলছে সে যা ভাবছে তা ঠিক না, কিন্তু মনকে সে মানাতে পারছে না। এক পর্যায়ে তুচ্ছ হীরকে কোলে তুলে ঘরের ভিতর নিয়ে গিয়ে লাইট অফ করে দেয়। রুহান কিছুক্ষণ এভাবে থেকে স্মোক করা শুরু করে দেয়। সেদিন রাতে আর রুহানের ঘুম হয় না। সকালে ঘুম থেকে উঠতেই নিজের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি তুর্য ঘুমিয়ে আছে আমার বুকের উপর। তাকে এভাবে দেখে পুরনো কথা মনে পড়ল। এর আগেও একদিন তুর্য এভাবে আমার উপর ঘুমিয়েছিলেন। সেদিন তাকে দেখে আমার ঘৃণা হচ্ছিল, আর আজকে তাকে এভাবে দেখে অনেক ভালো লাগছে। সত্যি হয়তো আমি তুর্যকে ভালোবেসে ফেলেছি। তুর্যর মুখটা আমার অনেক পরিচিত মনে হয়। কেন যেন মনে হয় এই মুখটা আমার সারা জীবনের চেনা। আমি কি আগে থেকে তুর্যকে চিনতাম? কোথাও কি দেখেছি তাকে? কিচ্ছু মনেও করতে পারছি না। জানি না কি হচ্ছে আমার সাথে এসব। বেশি কিছু ভাবতেও পারি না, মাথায় ভীষণ যন্ত্রণা হয়। তুর্যর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। তাকে আস্তে করে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে নিলাম। ওয়াশরুমে গিয়ে পড়লাম বিপদে। জামা আনা হয়নি, আর বাথরুমটাও পাচ্ছি না, তাই বাধ্য হয়ে টাওয়াল জড়িয়ে বের হলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি তুর্য উঠে পড়েছে। এই লোকটা একটা অসভ্য। এমনিতে কখনো তাড়াতাড়ি উঠবে না। আজকে আমি এই অবস্থায় আছি, আর আজকে ওনার তাড়াতাড়ি উঠতে হলো। তুর্য আমার দিকে তাকিয়ে আছেন। আমার ভীষণ লজ্জা হচ্ছে, তাকাতে পারছি না তার দিকে। ভেজা চুলের পানি মেঝে ভিজে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আলমারি খুললাম। পেছন থেকে তুর্য এসে আমাকে জড়িয়ে ধরলো। জানতাম এমন কিছুই হবে এখন। এটা কি হচ্ছে? ছাড়েন আমাকে, রেডি হয়ে নিচে যেতে হবে। না, ছাড়া যাবে না। আর তুমি নিচে গিয়ে কি করবা? বাড়িতে 1 ডজন সার্ভেন্ট আছে। লুচুগিরি বন্ধ করেন আর যেতে দিন। এমনিতেও রাতে ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করবে। দোষটা তোমার। এত সুন্দর হতে বলেছিল কে শুনি? তুমি এত সুন্দর না হলে আর বারবার রোমান্স করতে মন চাইতো না। এখন সব আমার দোষ? অফকোর্স। এখন তো এত কথা না বলে আমাকে রোমান্স করতে দাও।